চ্যালেঞ্জ না থাকলে আমি যাই না। কোনো পিক এমন করে বাছি না যেটা চ্যালেঞ্জ নেই। আজকে আমি কামেটের উচ্চারণ করছি, তখন কামেট উচ্চারণ করাও বেশ মানে গর্বের ব্যাপার ছিল। কোন সময় যাচ্ছি, কোথায় যাচ্ছি, এটা হচ্ছে বিশাল বড় ব্যাপার। তাঁবুর পাশ দিয়ে বড় একটা অ্যাভালাঞ্চের চাঙড় বেরিয়ে গেল, শেরপাড়া ভয় পেয়ে গেল। উনি না বিশ্বাস করেনি, হয় নাকি, বাঙালি বলে শিবলিং ক্লাইম করছি। উনি অনেকদিন ধরে পাহাড়ে যাচ্ছেন। মানে বাঙালিরা এখন মানে ক্লাইম করতে গিয়ে মুড়ি খায়, কাঁচা লঙ্কা আমরা নিয়ে যাই। খাওয়াটা তো একটা ব্যাপার সবসময়। শিবলিংকে বলে হিমালয়ের রাজা, কিং, আর কুইন হচ্ছে নীলকণ্ঠ। ধলেশ্বর হচ্ছে আমার বেস্ট ক্লাইম, কারণ এভারেস্টে আমি যে এই লাইফে ক্লাইম করতে পারবো আমার ধারণা ছিল না। মানে সেই স্বপ্ন পূরণটা কি সহজ ছিল না কঠিন ছিল? না না, অবশ্যই কঠিন। আমার কোনো মেম্বারের এইটুকুনি ক্ষতি হয়নি। অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমি নিজেই অ্যাক্সিডেন্টে করেছি, না হলে অ্যাডভেঞ্চার তো হতেই পারে। প্র্যাকটিক্যালি মৃত্যু কি সেটা আমি দেখে এসেছি। অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল আমাদের, আক্ষরিক অর্থে বলছি 1% চান্স ছিল না আমার বাঁচার। কাঞ্চনজঙ্ঘাতে আমরা 27 ঘন্টা 27.5 ঘন্টা জল না খেয়েছিলাম। আমি এত মানে আমি সার্ভাইভ করে মানে মৃত্যুকে দেখে ফিরে এসেছি। মিরাকল হয়েছিল তাই ফিরেছি, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব ছিল না। অন্নপূর্ণা হচ্ছে ডেডলিয়েস্ট মাউন্টেন, মানে 100 জন ক্লাইম করলে 32 থেকে 33 জন মারা যায়। আমার ক্লাইম করার ইচ্ছা, মনের আনন্দের জন্য যাই। তো আমি তো জানি ডিফিকাল্টিস আছে, ডেঞ্জার আছে, নাও ফিরতে পারি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত পর্বতারোহী বসন্ত সিংহ রায়। এভারেস্ট জয় থেকে শুরু করে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, একের পর এক কঠিন কঠিন শৃঙ্গে ক্লাইম্ব করা, তার জীবনে রয়েছে ভয়ঙ্কর সব এক্সপিরিয়েন্স। সবটা জানতে হলে সঙ্গে থাকতে হবে। বসন্তদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন দাদা? আমি সবসময় ফিট থাকি, মানে ভালো সবসময় থাকি, মানে শারীরিক মানসিক সব দিক একদম চাঙ্গা সবসময়। একদম চাঙ্গা। তাহলে নতুন কোন অভিযানের প্রস্তুতি চলছে? এখন প্রস্তুতি ইমিডিয়েট হচ্ছে আমার 3 জন আমার ক্লাবের, 2 জন গিয়েছে আমার ওই কৃষ্ণগড়ে যে ক্লাব, 2 জন এভারেস্ট ক্লাইম করছে, আর একজন আমাদেরই মেম্বার, সে নিজের উদ্যোগে এভারেস্ট ক্লাইম করছে। ওইটা প্রস্তুতি চলছে, মানে ওইটা রানিং। আর আমি এই জুনের 28 তারিখে বের হওয়ার কথা মাউন্ট গ্যা বলে একটা হিমাচলের স্পিতি, ওদিকে লাহুল মানে লাদাখের ইয়ে, আর হচ্ছে টিবেট, এই 3টে ট্রাই জংশনে একটা পিক আছে মাউন্ট গিয়া। সিভিলিয়ান ক্লাইম হয়নি, এর একটা হিস্ট্রি আছে এই পিকটা নিয়ে। তো সেইটা ক্লাইম করতে যাওয়ার কথা, ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন থেকে পারমিশন পেয়েছি, কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের পারমিশন পাইনি এখনো, তার জন্য ওয়েট করছি। একটু ওয়েট করছেন। হিস্ট্রি আছে বললেন, কি হিস্ট্রি রয়েছে একটু শেয়ার করা যাবে? হিস্ট্রি বলতে হ্যাঁ অবশ্যই এই পিকটা এই স্পিতির দিক দিয়ে যাওয়ার ইয়েতে ছিল, 150 কিলোমিটার গিয়ে তবে পিকটা দেখা যেত। তো সেই জন্য অ্যাক্সেস দিয়ে ছিল, এটা জানতো না প্রথমে পিকে, কিন্তু সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপে ছিল পিকটা। তো হরিশ কাপাডিয়া বম্বের যে এক্সপ্লোরার, উনি পিকটাকে আইডেন্টিফাই করেন। তা সেই পিকটা অনেকে অ্যাটেম্প্ট করে, বিশেষ করে অরুণ সামন্ত বলে একজনা বম্বের মাউন্টেনিং ক্লাব, কারণ মাউন্টেনিং পশ্চিমবঙ্গে হয় আর হচ্ছে মহারাষ্ট্রে হয় বেশি। অরুণ সামন্তর খুব প্যাশা, ও 5 বার গিয়েছে ওই পিকটাতে। প্রথমে 3 বার গিয়েছে এই স্পিতির দিক দিয়ে, ক্লাইম করতে পারেনি। তারপরে লাদাখের দিক দিয়ে গিয়েছে, লে হয়ে এদিকে এসছে। কিন্তু ও যখন 5th টাইম ক্লাইম করতে যাচ্ছে, তার আগে ও জানতে পারে যে একটা ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের টিম যাচ্ছে। ওই টিমের আগে ও ট্রেকিংয়ের পারমিশন নিয়ে চলে যায় পিকটা ক্লাইম করতে। গিয়ে ক্লাইম তো করতে পারে না, ওর সঙ্গে আরও 2 জন ছিল, মারা যায় পিকটাতে গিয়ে, অরুণ সামন্ত। তো সেইবারই প্রথম 99-এ ওই পিকটা ক্লাইম করে। তার আগে আরও 4-5টা অ্যাটেম্প্ট হয়েছে আর্মির, ইন্ডিয়ান আর্মি, IMF-এর। হ্যাঁ, তো এই একটা হিস্ট্রি ওটার। ওই মানে সিভিলিয়ানদের মধ্যে এখনো কেউ গিয়ে পৌঁছতে পারেননি? না, এখনো ক্লাইম হয়নি। আর্মি, IMF-এর টিম, এরা সব ক্লাইম করেছে। এইটা হিস্ট্রিটা আছে। আমি যেরকমভাবে বললাম, যদি ওটা আরেকটু স্টাডি করা যায় আরেকটু ইন্টারেস্টিং। তার মানে যথেষ্ট কঠিন একটা পিক। কঠিন পিক আইডেন্টিফাই করতে পারছিল না, খুব মুশকিল হচ্ছিল। তার মানে দাদা, মানে আমাকে এটা বলতেই হচ্ছে, আপনার এখন মোটামুটি 60 আপ এজ, তাই তো? মানে সেখানে আপনি একটা এরকম কঠিন পিক চুজ করেছেন এখন। না, আমি শুধু এই এখন বলে না, চ্যালেঞ্জ না থাকলে আমি যাই না। কোনো পিক এমন করে বাছি না যেটা চ্যালেঞ্জ নেই। যেটা প্রচুর মানুষ ক্লাইম করেছে, আমিও চলে গেলাম, যাই না। যেখানে আমার মনের যদি ইচ্ছা, হ্যাঁ আমি ওটা যাব। আর আমার ক্লাবটা ওই মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন কৃষ্ণগড় এতটাই আমাকে স্বাধীনতা দেয়, পৃথিবীতে কোনো অর্গানাইজেশন মনে হয় এরকম। আমি
সেই 1990 সালে শুরু করার পর থেকে যে পিক আমি চয়েস করেছি আমার ক্লাব তাতেই হ্যাঁ বলেছে, ক্লাইম করতে গিয়েছি এবং ভালোই হয়েছে তাতে। দাদা শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল সব জায়গায় বলি তাই, ফটোগ্রাফি থেকে। যখন আমি 84-এ ব্যাংকে চাকরি পেলাম তখন আমার বয়স জাস্ট 22 বছর। তার আগে 10 মাস ওই অডিট ডিপার্টমেন্টে চাকরি করছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টে। ব্যাংকে যখন চাকরি পেলাম এই ক্যানিং স্ট্রিটে আমার পোস্টিং হয়েছিল, তো ওখানে বেশ কিছু ভালো মানুষকে পেয়েছিলাম, মানে গুণী মানুষকে। কেউ ফটোগ্রাফিতে, কেউ নাটক, হ্যাঁ, কেউ আবৃত্তি করছে, কেউ লেখালেখি ভালো, কেউ খেলাধুলায় ভালো। তো ওই লোকগুলোর মাঝে থেকে ফটোগ্রাফির হলো। তখন ফটোগ্রাফির কিন্তু ক্যামেরা কিনবো, ক্যামেরা তো ইন্ডিয়ায় পাওয়া যায় না, ওই আকফা, ন্যাশনাল 35 এইরকম কিছু, আর সব বিদেশে। তো জাপানের একটা ক্যামেরা ছিল, ওটার নাম হচ্ছে পেন্ট্যাক্স কোম্পানির, তার K1000 একটা মডেল ছিল। সেই মডেলের ক্যামেরা কিন্তু দাম তার 3300 টাকা, আমার 3 মাসের মাইনে তখন, মানে 87-এর কথা বলছি। তো তখন ওই কোঅপারেটিভ ব্যাংকের কোঅপারেটিভ থেকে লোন নিলাম 2500 টাকা দিয়ে, আর 800 টাকা দিয়ে যখন ক্যামেরা যে কিনে দিল ওই ধর্মতলাতে মেট্রো গলির মধ্যে একটা দোকান থেকে, ওইখান থেকে সবাই কেনে, কোনো কাগজপত্র ছিল না। ওই পেন্ট্যাক্স K1000 ক্যামেরা আমার লাইফটাই বদলে দিল। ফটোগ্রাফি করতে গেলাম, তখন একজন সে যে কিনে দিই সে বললো যে কৃষ্ণগড়ে একটা পাহাড়ের ক্লাব তৈরি হয়েছে। তো পাহাড়ের ক্লাব আবার কি, আমি জানি না পাহাড়ের ক্লাব। পাহাড় দেখেছি নর্থ বেঙ্গলে গিয়ে, তার আগে ওদলাবাড়ি, ডুয়ার্সের ওই সব জায়গায়। তো তা আমি বললাম হ্যাঁ, তাহলে যে তাদের সঙ্গে গিয়ে যদি ফটোগ্রাফি হয় তাহলে করব। তো ওদের সঙ্গে চলে গেলাম। কোথায় বললাম, শুশুনিয়া পাহাড়ে রক ক্লাইম্বিং কোর্স করতে হবে, সেটা 87-এর শেষে নভেম্বরে। তার আগের বছরই তৈরি হয়েছে ক্লাবটা। তো ওদের সঙ্গে রক ক্লাইম্বিং কোর্স করতে গেলাম, 4 দিনের রক ক্লাইম্বিং কোর্স। ফটোগ্রাফি থেকে রক ক্লাইম্বিং, ব্যাস চেঞ্জ হয়ে গেল পুরো, দারুণ ভালো লেগে গেল একদম। ওই যে শুশুনিয়ায় যে রকগুলো, মানে আগে তো জানতামই না রক ক্লাইম্বিং কী। আর এই রক ক্লাইম্বিং এই ফিল্ডে কলকাতাতেও দেখলাম এবং পশ্চিমবঙ্গে দেখলাম বেশ পপুলার, খুব ভালো মানুষজনের সঙ্গে আছে একটা। আর আমি তখন ক্যাম্প লাইফ, তো 27 বছর মতন বয়স তখন আমার খুব মানে ভালো লেগে গেলো ওই রকগুলো যখন। আর এখনই আন্ডারওয়েট, তখন আরও আন্ডারওয়েট ছিলাম। আর খুব ভালো ক্লাইম্ব করতাম রকে, ফ্রি হ্যান্ডে ক্লাইম্ব করতাম। তো ওই ভালো লাগার থেকেই এই ইয়েতে আসা। প্রথম ক্লাইম্ব করেছিলেন কোথায়? প্রথম ক্লাইম্ব করলাম 87-এ যখন রক ক্লাইম্বিং করলাম। তারপরে সৌরেন ব্যানার্জি বলে উনি একটা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, তবে সেই ক্লাবের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়। উনি আমাদের ক্লাবের একটু হালটা ধরলেন। ওই রক ক্লাইম্বিং কোর্সের উনি চিফ ইন্সট্রাক্টর ছিলেন আমি যখন করি। তো উনি আমাদের ক্লাবের একটা গার্জিয়ানের মতন হলেন এবং উনি বললেন যে না, 2 বছর অভিযান করা যাবে না, 88, 89 তৈরি হতে হবে মেম্বাররা। তার আগে শুরু হওয়ার পরে একটা ক্লাবের অভিযান হয়েছিল, থেলু বলে একটা পিক, গঙ্গোত্রী হিমবাহ অঞ্চলে, কিন্তু সবাই ক্লাবের মেম্বার ছিল না। তো 2 বছর প্রস্তুতি চললো, ট্রেকিং করলাম চুটিয়ে একদম হিমালয়, ট্রেনিং নিলাম উত্তরকাশী থেকে। তারপরে অভিযান তো শুরু করতে হবে। তো ওনার নেতৃত্বে গ্যাংস্ট্যাং বলে হিমাচল প্রদেশের, ওটা হচ্ছে লাহুলে একটা পিক করলাম, গ্যাংস্ট্যাং 6100 সামথিংয়ের উচ্চতা ছিল। তো পুরো অর্গানাইজ কীভাবে করতে হয় সেটা উনি শেখালেন, দেখলাম, নিজে হাতে করলাম। তো ওই গ্যাংস্ট্যাং এবং একজনেই ক্লাইম্ব করতে পারলাম, সেটা আমি। সেটা বলছি 1990 সাল, ওই গ্যাংস্ট্যাং দিয়ে আমার শুরু। তারপর এক এক করে চললো। পরের বছরই শুরু হলো আমার নেতৃত্বে অভিযান 91 থেকে। আবার 91-এ আমি অ্যাডভান্স কোর্স করলাম। ওই যে ক্লাবে আমাদের ক্লাব যেটা পিকটা করেছিল থেলু, ওই পিক অ্যাডভান্স কোর্সে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং, ওদের হচ্ছে 25তম কোর্স, 2050 আর ছিল। তো ওদের সঙ্গে ওই থেলু পিক ক্লাইম্ব করলাম, যেহেতু অ্যাডভান্সে ওরা পিকটা ক্লাইম্ব করালো। তো ওটা আমার সেকেন্ড মানে পিক ক্লাইম্ব হলো। আর ওই 90তেই আর একটা বেশি উচ্চতা নেয়, 19,000 সামথিং, ওই পিন্ডারি গ্লেসিয়ার যেখানে আছে কুমায়ুনে, ওই পিন্ডারি হিমবাহের পাশে বালজুরি বলে একটা পিক ক্লাইম্ব করলাম, আমার নেতৃত্বে হলো। সেটা হচ্ছে দ্বিতীয় বালজুরিটা আমার মানে ক্লাবের। ওই বালজুরি থেকে আমার নেতৃত্ব হলো, তারপরে কন্টিনিউ মানে 2024 পর্যন্ত আমার নেতৃত্বেই সব কন্টিনিউ চলছে একদম। দাদা 2010 সালে দেবাশিসদার সঙ্গে একই সঙ্গে আপনাদের এভারেস্ট জয় হলো প্রথম সিভিলিয়ান হিসেবে, মানে সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, সেই গল্পতে অবশ্যই আসবো। কিন্তু তার আগে এই 2010 সালের আগেও তো আপনাদের অনেক এক্সপিডিশন রয়েছে, দেশের মধ্যে বিভিন্ন পিক আপনারা ক্লাইম্ব করেছেন, সেই ঘটনাগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি বললাম যে গ্যাংস্ট্যাং আমার প্রথম অভিযান, এবং তারপরে থেলু বা বালজুরি পিক ক্লাইম্ব করেছিলাম। তারপরে পরপর কয়েকটা
1995 পর্যন্ত আরও কয়েকটা শৃঙ্গ আরোহণ করেছি, কিন্তু ঠিক মজা পাচ্ছিলাম না। তখন হতো কি, আমাদের যারা এরকম সৌরেন্দা বা এরকম সিনিয়র, তাদের অ্যাডভাইস অনুযায়ী যেতে হতো, কিন্তু কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজ নেই, জাস্ট ট্রেকিং করে উঠে গেলাম, সামান্য হয়তো টেকনিক্যাল অ্যাডভেঞ্চারের যে আকর্ষণ, হ্যাঁ, সেই যে টেকনিক্যাল ক্লাইম্ব বা সেই হবে কি হবে না, এই যে একটা আনসার্টেনটি বা ডিফিকাল্টিজ, সেইগুলো ঠিক পাচ্ছিলাম না। তার জন্যে মানে একটু হতাশ হচ্ছিলাম। তো তখন 10 বছর বয়স হচ্ছে ক্লাবের, 1996, 86-এ তৈরি হয়েছে। তখন একটা উদ্যোগ নেওয়া হলো, তাহলে কামেট ক্লাইম্ব করা। মানে আজকে আমি কামেটের উচ্চারণ করছি, তখন কামেট উচ্চারণ করাও বেশ মানে গর্বের ব্যাপার ছিল। তো কামেট হচ্ছে সবাই জানে ভারতবর্ষের তৃতীয় উচ্চতম শৃঙ্গ, কিন্তু ক্লাইম্বেবল হাইয়েস্ট পিক 7756 মিটার। তা বিশাল প্রস্তুতি। তো আমার ক্লাবের মেম্বাররা আমরা যাব, কিন্তু ওই অনেকে অ্যাডভাইজে আরও 2জন মেম্বারকে আমাকে বাইরে থেকে নিতে হলো। ওই একবারই আমরা বাইরে থেকে 2জন সদস্যকে এই টিমে নিয়েছিলাম। অনেক বড় প্রস্তুতি নিয়ে, তখন মনে হয় যে 3 লাখ টাকা খরচ হয়েছিল 1996, প্রায় 45 দিনের অভিযানে যাই, ক্লাইম্ব করতে পারি না, সব জিনিসপত্র ছেড়ে চলে আসতে হচ্ছিল। বেস ক্যাম্পে যখন ফিরে আসি ওখানে, তখনই কেঁদে ফেলেছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম আবার আসবো। জেদ। হ্যাঁ, আবার আসবো। তো ঠিক 8 মাসের মাথায় অক্টোবরে ফিরেছিলাম, এপ্রিল মাসে আবার আমরা একদম এপ্রিলের শেষে, তারপরেই ইছাপুরের একটা টিম যাওয়ার কথা ছিল। তো আমরা ওদের আগেই আমরা পারমিশনটা করেছিলাম, কারণ ইকুইপমেন্টগুলো পড়ে আছে, হার্ডওয়্যারগুলো সব পড়ে আছে, ভাড়া করা ছিল অনেক, ওগুলো তো সেকেন্ডারি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল ক্লাইম্ব করার। এটা কিন্তু অনেকেই বারণ করেছিল, তো আমি শুনিনি, আমি যাব। মানে ওই উচ্চতায় ওই সময়ে প্রচুর বড় প্রিমনসুনে তো গেলাম, ক্লাইম্ব করলাম, এবং কনফিডেন্স লেভেল এমন উচ্চতায় চলে গেল। তারপরে কাউরির কথা তো আর শোনার ব্যাপার নেই, নিজেই ঠিক করতাম। তারপরে ঠিক করলাম, এই প্রথম কামেটেই আমি 96-এ শেরপা নিয়েছিলাম। তার আগে হাই অ্যালটিটিউড ফ্রেন্ড বলে, পোর্টার বলে, মানে যদি মানালি যাই, মানালির ওখানকার নিয়ে যেতাম ওই অঞ্চলের। উত্তরকাশী যদি যাই, ওই অঞ্চলের হাই অ্যালটিটিউড পোর্টার যারা ওপরে কাজ করে, গাইড হিসাবে নিয়ে যেতাম। কিন্তু 96-এ যখন কামেট গেলাম, দার্জিলিং থেকে আমি শেরপা নিয়ে গেলাম। 5 জনের শেরপা ছিল, আরও লোকাল 3 জন ছিল। শেরপার মধ্যে আংতেন্ডি শেরপা, সেই ভদ্রলোক ছিল লামা, মানে ওদের পুরোহিত। তো এত ভালো মানুষ ছিল না ওই, এবং ওই লামা ওর মাধ্যমে ওর সাথে যারা ছিল, তখন দেখলাম এরা লোকগুলো তো দারুণ অন্যরকম। তার আগে অল্প অল্প শুনেছিলাম শেরপাদের সঙ্গে, মানে অদ্ভুত ওদের মানে মানুষ হিসাবে এত ভালো। তো ওদের নিয়ে যাওয়া শুরু করলাম। তো 96-এ যখন ফেলিওর হলাম, 97-এ আবার ওই টিম, এবার ছোট। পরের বার আমার খরচ হলো জাস্ট 90,000 টাকা। আচ্ছা, 6 জন। ওই এটা দেবাশিস প্রথম, তার আগেও 2 বছর আগে রক ক্লাইম্বিং কোর্স করেছে শুশুনিয়াতেই, আমাদের মানে ক্লাবের থেকেই, ও কৃষ্ণগড়েই থাকতো। তো ও তখন জয়েন করলো, একদম ইয়াং। ও আমার থেকে 10 বছরের ছোট, মানে ও এখন ওই 54-54 এরকম, আমি 64। তো দেবাশিস আসলো। তা আমার টিমে আমি কখনো করি না, যদি কেউ মানে আমার নেতৃত্বে এরকম হয় না, যদি কেউ এবল হয় ক্লাইম্ব করার জন্যে, আমি কাউকে রেখে দিই না, সবাইকে সুযোগ দিই মানে ক্লাইম্ব করার জন্য। তো দেবাশিস ওই প্রথম ক্লাইম্ব করে। কামেট যখন ক্লাইম্ব করলাম, বললাম তো কনফিডেন্স লেভেল যেমন বেড়ে গেল, তেমনি মানুষ মানে ঈর্ষান্বিতও হলো, আরও জেদ বেড়ে গেল। এইটা চলছিল হচ্ছে, এটা বলছি, এটা চলছিল হচ্ছে 2008-09 এই পর্যন্ত চলছিল এরকম। আমাকে একজন বলল, একজন স্কুল মাস্টার বলল, আপনি মন খারাপ হতো, ঈর্ষা অর্জন করেছেন। তো আমি না দারুণ খুশি হলাম কথাটা শুনে। তো তারপর থেকে এই ভাবনা, হ্যাঁ তার মানে কিছু করছি। তো 97-এ কামেটের পরে ঠিক করবো, শেরপাকে আংতেন্ডিকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাব। ও তার আগে চৌখাম্বা 1 বলে একটা পিক ছিল, 7,200-300 এরকম মিটার উচ্চতা, এক্স্যাক্ট মনে নেই। গঙ্গোত্রী গ্লেসিয়ারের একদম এন্ডে, যেমন গোমুখ শুরু, এন্ডে 4টে পিক আছে, চৌখাম্বা 1, 2, 3, 4, মানে 4টে খাম্বা, চৌখাম্বা। চৌখাম্বা 1 হচ্ছে খুব ডিফিকাল্ট, কিন্তু যেতে হবে মানাগ্রামের এই দিক দিয়ে, বদ্রীনাথের এই দিক দিয়ে যেতে হবে, গঙ্গোত্রী গ্লেসিয়ার দিয়ে নয়। তো উনি বললেন যে চৌখাম্বা। আমি বললাম ঠিক আছে, চৌখাম্বা যাবো। পরের বছর গেলাম, অনেক ডিফিকাল্টিস ছিল, রাস্তায় ধস নামা, ওই দেবাশিস ছিল, মালপত্র সেই কাঁধে করে নিয়ে যাচ্ছে, রাস্তায় ধস। আমাদের তো শেরপা আছে, আমাদের দিন একটা অফিসে চাকরি আছে, ছুটির ব্যাপার আছে, আর প্রচুর ধস নামতো তখন,
চৌখাম্বা ক্লাইম করলাম। দেবাশিস অবশ্য ক্লাইম করতে পারেন, আমি একাই পেরেছিলাম। মানে শেষ ক্যাম্পে গিয়ে একটু অসুবিধা হয়ে যায়, ফিরে আসে। তারপর আমি একা 2জন শেরপাকে নিয়ে অ্যাটেন্ড করি, ক্লাইম করি। মানে আমাকে শেরপারা বারণ করেছিল যে না, হবে না, খাবার নেই, রেশন নেই, ইয়ে নেই, কেরোসিন তেল নেই। আমি বললাম সব হবে। ওদের ফিরিয়ে দিয়ে আর একটা এক্সট্রা ক্যাম্প করে ক্লাইম করি। মানে অনেক পিক এরকম হয়েছে যে ফেলিওর হয়ে গেছে, সাকসেস হয়নি, কিন্তু আমি সেগুলোকে মানে জয়টাকে ছিনিয়ে এসেছি। জয় যদিও বলি না, মানে শীর্ষে পৌঁছে তবে এসেছি। সেই চৌখাম্বা যাই করলাম। তারপরে কোথায় যাব, ভৃগুপন্থ, ওই কেদারতালের দিকে, গঙ্গোত্রী থেকে, গোমুখের দিকে নয়, কেদার গঙ্গা যেদিকে আছে, কেদার ইয়েতে ভৃগুপন্থ। সেটাও প্রায় 7,000 মিটারের কাছে, খুব ডিফিকাল্ট পিক। এবং ইন্ডিয়া থেকে একটা টিম ক্লাইম করেছে, তো সেইটা অ্যাটেম্প্ট নিলাম। তো সেই আংতেন্ডি শেরপা, ওনার অ্যাজমা ছিল, উনিও ছিলেন 90, মানে অ্যাজমা নিয়ে উনি হ্যাঁ ক্লাইমগুলো করে গেছেন। খেতে তো হবেই, হ্যাঁ, উনি অ্যাজমা ছিল। যখন 2 নম্বরে ক্যাম্পে গেলাম, 2 নম্বর ক্যাম্প করলাম, পাশেই থালই সাগর, তাকাতাম না ওই পিকটার দিকে, ওটা আমাদের নয়, ওটা নিয়ে আমি পরে আসছি 99-এ। থালই সাগর হচ্ছে বিদেশিদের জন্যে। তো ওখানে ভৃগুপন্থ ক্লাইম করলাম। উনি 2 নম্বরে পরে যেতে পারলেন না, ওনার পাঠালেন হচ্ছে পেম্বা ছুটি শেরপা বলে এক শেরপা, আর একটা হচ্ছে থেন্ডুপ শেরপা। এই 2জনকে পাঠালেন, বললো তোমরা যাও। ওরা তো এখন জাস্ট শুরু করেছে, তার আগে হয়তো মালবাহক কাজ করতো নেপালে, এখন শেরপার কাজটা শুরু করেছে। তুমি যাও, ক্লাইম করে নিয়েছে, এরপরে তোমাকে শেরপা করে পাঠাবো, মানে শেরপা সর্দার করে পাঠাবো। তো তখন ওই পেম্বা একটু ছিল, অভিজ্ঞতা কম ছিল, অ্যাল্টিটিউড সিকনেস হলো। মনে আছে ওই লাস্ট ক্যাম্পে বসে আছি, সকালবেলা যাব, ভোরবেলা ক্লাইম করতে পারবো, ও বমি করতে লাগলো। তো হট ড্রিঙ্কস করে ওকে দেওয়া হলো, আবার বমি করে ফেললো, আবার হট ড্রিঙ্কস করা হলো, করে ওকে আস্তে আস্তে খাওয়াতে লাগলাম। 0.5 ঘন্টা মতন পরে সুস্থ হলো। তারপরে গিয়ে ভৃগুপন্থ ক্লাইম করলাম। দেবাশিসও ওটাতেও যেতে পারিনি, অন্য আর একটা ছেলে ছিল মানে আমার সঙ্গে। তো এরপরে আসলো 2000 সাল। 2000 সালে কৃষ্ণনগরে বন্যা হলো। হ্যাঁ, আমি রানাঘাটে জানি তো, দারুণ বন্যা, ওরে বাপরে। আমাদের ফ্ল্যাগ গিভিং হয়ে গেছে তখন, ওই সত্যব্রত মুখার্জি উনি ফ্ল্যাগ দিলেন। তারপরেই সেপ্টেম্বরের শেষে বন্যা, অক্টোবরের 2 তারিখে আমরা বের হলাম। এটা গেলাম মুন্সিয়ারি হয়ে, ওটা হচ্ছে নন্দাকোট ক্লাইম করতে, কিন্তু ক্লাইম করতে পারলাম না। আমাদের ওয়েদারটা ঠিক সময় যায়নি, আর একটু আগে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের যারা অ্যাডভাইস করেছিল হয়তো তারা ঠিক ছিল, কিন্তু আমার মনে হয়েছিল এটা সময় নয়। কারণ ওয়েদারটা কোন সময় যাচ্ছি, কোথায় যাচ্ছি, এটা হচ্ছে বিশাল বড় ব্যাপার। মানে আমি কোন অঞ্চলে যাচ্ছি সেই সময় আমার ছুটি নয়, ওই সময়ে যে ভালো ওয়েদার, এটা একটা ভালো মানে পয়েন্ট ক্লাইম সাকসেস হওয়ার জন্য। যেমন এভারেস্টে এপ্রিলের প্রথমে যায়, মে মাসের 3rd উইক 4th উইকের মধ্যে ক্লাইম হয়, এটাই বেস্ট সময়। তো সেটা ক্লাইম হলো না। তারপরের বছর একে আমরা যেতে পারলাম না, আমার কিছু ফ্যামিলি প্রবলেম, এবং তখন আমার বাবাও একটু অসুস্থ, তো 2001-এ আর যেতে পারিনি। তো 2001-এ হলো না, মন খারাপ হয়ে গেল। এই প্রথম 90 থেকে শুরু করে 2001-এ যেতে পারলাম। 2002-এ গেলাম মাউন্ট শিবা বলে একটা পিক, এটাও নামটা শুনেছি, হিমাচল প্রদেশ। তার আগে শিবা পিকটা 8 বার অ্যাটেম্প্ট হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। এইসব তার আগে আর গিয়েছিল জুঙ্কো তাওয়াই, ক্লাইম করেছিল 88-এ। জুঙ্কো তাওয়াই যে প্রথম মহিলা এভারেস্ট ক্লাইম করেছিল, জাপানি মহিলা, জুঙ্কো তাওয়াই পিকটা ক্লাইম করেছিল। কিন্তু যারা এখান থেকে ক্লাইম করেছে, গিয়েছে, একটা ক্লাইব তো 4 বার গিয়েছে, আরও দু একটা ক্লাব গিয়েছে, কিন্তু ক্লাইম করতে পারছিল না। ওরা এসে বলছিল না, জুঙ্কো তাওয়ার ক্লাইম হয়নি, কোনো নিশানা নেই, কোনো নেই। আমি আর দেবাশিস 2002-এ দেবাশিস যেতে পারলো, আমি আর দেবাশিস গেলাম, খুব সহজে ক্লাইম করলাম। এবং সেই 88-এ জুঙ্কো তাওয়াই যেখানে ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পের জায়গাটা দেখতে পেলাম। ওখানে ক্যাম্প হয়েছিল, তাদের ওই টিন ফুডের কৌটো ফোটো দেখলাম পড়ে আছে, ম্যানিলা রোপ, তখন ওই নাইলন নয়, ওই রোপ, ম্যানিলা রোপ পড়ে আছে ওপরে, এগুলো আমরা দেখতে পেলাম। তখন বললাম যে 8 বার অ্যাটেম্প্ট হয়নি, কিন্তু হাইট বেশি না, 6000 মিটার, এরকম 6100 নয়। তো ওই মাউন্ট শিবা হচ্ছে আমার ভালো একটা মানে স্যাটিসফ্যাক্টরি ক্লাইম। ওই জন্যই গিয়েছিলাম যে ক্লাইম হচ্ছে না, সেই জন্য। হ্যাঁ, ডিফিকাল্টি আছে, এটা আপনি ভেবে গেছিলেন, কিন্তু সহজেই হয়ে গেল। এরপরে হলো কি 2002 সালে আর একটা শিবলিং বলে একটা পিক, এটা হচ্ছে গোমুখের জাস্ট ওপরে তপবন শিবলিং। মানে শিবলিং এমন একটা পিক যেটা আমি ওই গোমুখে ওখানে অ্যাডভান্স বেস ক্যাম্প যখন করি, তখন শুনি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং মানে নিমের একজন ইনস্ট্রাক্টর শিবলিং ক্লাইম করেছে। মানে আমি তখন দারুণ মানে নিজেকে গর্বিত বোধ করেছিলাম, আর এই শিবলিং ক্লাইম করেছি আর আমি তার কাছে ট্রেনিং নিচ্ছি। সেটা হচ্ছে
89-90, আর এটা হচ্ছে 2002। তো এভারেস্ট শিবলিংয়ের জন্য যখন ক্লাইম্ব করতে দেন তখন শিবলিং আমাদের ক্লাবের নাকি হবে না, আর একটা ক্লাবের সঙ্গে, কলকাতার একটা ক্লাবের সঙ্গে জয়েন্টলি করতে চাইলাম। ওদেরও কিছু মেম্বার যাবে, আমাদেরও মেম্বার, কিন্তু ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন থেকে পারমিশন দিল না। আচ্ছা, জয়েন্ট পারমিশন হবে না, যে কোনো একটা টিমের নামে করতে হবে। যাই হোক, হলো না। আমরা শিবা করলাম। 2003 ওরা শিবলিং করলো। আমাকে ওই দলে, ওই একবারই আমি অন্য টিমের সঙ্গে গিয়েছিলাম, ওই দলে আমাকে ওরা যোগ করলো, কারণ আমি তখন দারুণ ক্লাইম্ব করছি তখন। তা আমি ওদের সঙ্গে গেলাম, গিয়ে ক্লাইম্ব হলো না। লাস্ট ক্যাম্প থেকে অ্যাভালাঞ্চ আসলো, একদম তাঁবুর পাশ দিয়ে বড় একটা অ্যাভালাঞ্চের চাঙড় বেরিয়ে গেল, শেরপাড়া ভয় পেয়ে গেল। কিরকম এক্সপিরিয়েন্স ছিল, মানে ওই রকম ভাবে সামনে থেকে অ্যাভালান্স দেখা? অ্যাভালাঞ্চ ওখানে মানে মানে ওই যেমন ইয়েতে দেখা যায় যেরকম অনেক সময় অ্যানিমাল প্ল্যানেট বা ডিসকভারিতে যায়, ওই রকম অ্যাভালাঞ্চ, একদম বরফের চাঙড় ওপর থেকে ভেঙে বেরিয়ে আসছে। হ্যাঁ, আর আমরা একটা স্লোপের মধ্যে ছিলাম, ওইখান দিয়ে আসার কথা সোজা, কিন্তু বড় একটা টুকরো চলে এসেছিল ওখানে। তো শেরপাড়া ভয় পেয়ে গেছিল, নেমে যাবে রাত্রে। আমি বললাম না, ওই রাত্রে তো আর নামবো না। সকালবেলা আবার গেলাম একদম যেখান থেকে আইস ফলটা শুরু হচ্ছে, হ্যাঁ মানে সেরাক শুরু হচ্ছে, সেখান থেকে গিয়ে ঘুরে আসলাম। আমার মনে হলো ক্লাইম্ব হতে পারে। ফিরে আসলাম 2003-এ। আর একটা অভিযানে গেলাম আমি, সেটা ক্লাবের সঙ্গে, ইন্দ্রাসন বলে। ইন্দ্রাসনও কোনো দিন ইন্ডিয়ান ক্লাইম্ব হয়নি, মানে ইন্ডিয়ান অ্যাটেম্পটও হয়নি। এটাও হিমাচলে। মানে আপনি কি খুঁজে খুঁজে বের করতেন, মানে কোথায় কোথায় হয়নি সেখানেই যাব? না হলে আকর্ষণ তো না পেলে যাব না। তো গেলাম এমনি ট্রেকিং পিক, কোনো টেকনিক্যাল ইয়ে হলো বা 10 বার ক্লাইম্ব হয়ে গেছে। হ্যাঁ, যদি এভারেস্টের মতো নয়, আলাদা আলাদা ব্যাপার, কিন্তু অন্য পিক তো আর প্রচুর শৃঙ্গ আছে তো ভারতবর্ষের, ইন্ডিয়ান হিমালয়। তো নতুন নতুন ক্লাইম্ব করব, আনন্দটা সেটাতেই বেশি। তো 2003-এ গেলাম ইন্দ্রাসন ক্লাইম্ব করতে। ওর সঙ্গে আরেকটা পিক ওর পাশেই, দেউটিব্বা বলে, কিন্তু ইন্দ্রাসন জাস্ট এই 300 মিটার মতন, 300 মিটার না, 300 ফুট মতন নিচ থেকে ফিরে আসলাম। দেবাশিসবাবু যেতে পারিনি। ফিরে আসলাম, তখন ওই দেউটিব্বা ক্লাইম্ব করলাম। পরের বছর আবার গেলাম। মানে আমি 6 বার, এই এখনও পর্যন্ত 6 বার 6টা অভিযান সেকেন্ড অ্যাটেম্প্ট করে ক্লাইম্ব করেছি। যেটা ইচ্ছা হয়নি যাইনি, যেমন নন্দাকোট ইচ্ছা হয়নি যাইনি, কামেট দ্বিতীয়বার গেলে ক্লাইম্ব করেছি। এই ইন্দ্রাসন বললাম, ইচ্ছা হয়েছে আবার পরের বছরই গিয়েছি, 2004-এ গিয়ে ক্লাইম্ব করে এসেছি। তো তারপরে 2004-এ যেই তলে ইয়ে হলো, ইন্দ্রাসন ক্লাইম্ব হলো, এবার ঠিক করলাম ওই টিম আবার বলল ইন্দ্রাসনে শিবলিং যাবে। লাস্টে বললো আমরা পারছি না, তোরা কর, আমরা ইকুইপমেন্ট দেবো, অনেক বেশি ইকুইপমেন্ট লাগে ওতে। আমি ঠিক আছে, আমরা অ্যাটেম্প্ট নিলাম। তখন আপনাদের ক্লাব থেকে গেলেন? আমাদের ক্লাব থেকে গেলাম, আমি আর দেবাশিস। এই শিবলিং দেখে আমাদের এখানে অমূল্য সেন বলে একজন সিনিয়র মাউন্টেনিয়ার ছিল, মারা গিয়েছেন বছর, সিনিয়র মানে অনেক সিনিয়র, প্রচুর অভিযান করেছেন। উনি বলেছিলেন শিবলিং দেখে তেনজিং নরগে কমেন্ট করেছিল যেহেতু মানে চুহা, মানে ইঁদুরও উঠতে পারবে না। তো যখন শিবলিং গেলাম, প্রস্তুতিতে সেরকমভাবে নিলাম, আমি দেবাশিস দুজনা। বেস ক্যাম্পে আরও ইয়ে ছিল। আর পেম্বা কিন্তু কন্টিনিউ চলছে 2004 থেকে, মাঝে 3 বছর ছিল না। মানে সে ততদিনে শেরপা হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও এভারেস্ট ক্লাইম্ব করেছে কয়েকবার। মানে এভারেস্টেও একবার 2 নম্বর ক্যাম্প থেকে একদম সামিটে 4 নম্বর ক্যাম্পে লোড ফেরি করে ফিরে এসেছিল। এতে ওর এজেন্সি ওর ওই ইয়ে দেখে ওকে তারপরে শেরপা করে ক্লাইম্ব করতে পাঠিয়েছে, এবং এবল ছিল, খুব ভালো মানুষ ছিল। ওই পেম্বা, ওর দাদা পাসাং সেই কামেটের 96 থেকে, আর ও হচ্ছে 99-এ। পেম্বা মাঝে 3-4 বছর ছিল না। ইন্দ্রাসনের সময় আসলো আবার পেম্বা, আবার 95-এও ও, আর 2005-এ হচ্ছে পেম্বা পাসাং 2 ভাই, আরও 1-2জন শেরপা ছিল, তাদের নিয়ে শিবলিং ক্লাইম্ব করলাম। শিবলিং ক্লাইম্ব করার পরে যখন বেস ক্যাম্পে বসে আছি, অরুণ ভট্টাচার্য বলে একজন ডায়মন্ড হারবারের মানে স্কুল মাস্টার, হেডমাস্টার ছিলেন, উনি খুব ট্রেকিং করতেন, তখন রিটায়ার করেছেন। আমরা বসে আছি, সেই গল্পটা বলি। তপবন মানে বিউটিফুল জায়গা, আমার দেখা বেস্ট জায়গা একটা, তপবন। বসে আছি, ক্লাইম্ব করেছে, সে পিছন থেকে পোর্টার আসবে, খবর পাঠানো হয়েছে। তো উনি ওপর থেকে নেমে আসছেন, আর একটা ওই সুন্দরবন বলে একটা ট্রেকিং করে ওখান থেকে নেমে আসছেন। এসে দেখছি এরকম লোকগুলো, কতগুলো কালো ইয়ের মধ্যে। পরে উনি লিখেছিলেন ভূতের খোকারা বসে আছে, খুব ভালো লিখতেন, বই লিখতেন অনেক। তো উনি আমাদের জিজ্ঞেস করছেন হিন্দিতে, আমি তো ওনার গায়ে উইন্ডশিটার দেখেই বুঝতে পেরেছি যে বাঙালি। সঙ্গে আরও 2জন গাইড। তো অরুণবাবু এসে জিজ্ঞেস করছিলেন কোথায় গিয়েছে, আমাদের শিবলিংয়ে গিয়েছিলাম। শিবলিং, উনি না বিশ্বাস করেনি, হয় নাকি, বাঙালি বলে শিবলিং ক্লাইম্ব করছি। উনি অনেক দিন ধরে পাহাড়ে যাচ্ছেন, ট্রেকিং করেন। তারপরে তখন উনি এত খুশি হয়ে গেছিলেন যে পাহাড়ে এরকম নির্লিপ্ত ক্লাইম্ব করে এসে, মানে আমরা
আমি দেবাশিস আরও যারা ছিল বসে আছি, তখন মুড়ি খাচ্ছি প্লাস্টিক বিছিয়ে, তখন ময়দান মতন ঘাস, মুড়ি খাচ্ছি। মানে তখন বাঙালিরা 9টা এখন 9:30 মানে ক্লাইম হ্যাঁ, আমরা করতে গিয়েও মুড়ি খায়। কাঁচা লঙ্কা আমরা নিয়ে যাই, হ্যাঁ নিয়ে যাই। খাওয়াটা তো একটা ব্যাপার সব সময়। তো শিবলিঙ্গ যাই ক্লাইম করলাম। পরের বছর ভাবলাম নীলকণ্ঠ ক্লাইম করব। নীলকণ্ঠ হচ্ছে বদ্রীনাথের পেছনে, বদ্রীনাথের আগে থেকে দেখা যায়। শিবলিঙ্গকে বলে হিমালয়ের রাজা, কিং, আর কুইন হচ্ছে নীলকণ্ঠ। আচ্ছা, সেই জন্য আকর্ষণ। কিন্তু নীলকণ্ঠ করতে পারলাম না, কারণ ওই বছর একটা এভারেস্ট অভিযানের একটা প্রস্তুতি চলছিল, আমাকে সেখানে ওরা ইনভাইট করলো, কিন্তু আলটিমেটলি হলো না, আমার নীলকণ্ঠ হলো না। আমি বললাম আমি নীলকণ্ঠ দেবাশিসকে পারমিশন দেবো না। আমি জানি কেমন ডিফিকাল্ট, দেবাশিস মানে টিম নিয়ে গিয়ে ক্লাইম করার মতন সেই অ্যাবিলিটি ওর নেই তখনও। তা আমি পারমিশন দিইনি। তখন পানওয়ালি দোয়ার বলতে একটা পিক, ওই পিন্ডারি, এটাও ডিফিকাল্ট, ইন্ডিয়ান একটা টিম ক্লাইম করেছে পানওয়ালি দোয়ার, ওই পিকটা ক্লাইম করতে গেলাম। ওই আমি দেবাশিস, পেম্বা, পাসাং পিকটা ক্লাইম করলাম। পরের বছর হঠাৎ একটা টিম, বাংলাদেশের একটা টিম কলকাতা এসেছিল একটা সংস্থার ইয়েতে, ওদের সঙ্গে ওরা বলছে আমরা একটা জয়েন্ট এক্সপিডিশন করবো। তো একটা ইয়াং ছেলে 24 বছর 25 বছর ইমরান বলে আমার কাছে আসলো। তো এসে আমাকে প্রস্তাব দিল। আমি বললাম ঠিক আছে, আমি যাই হোক, আমার ক্লাবে তো আরও প্রেসিডেন্ট আছে, আরও ইয়ে আছে, তাদের জিজ্ঞেস করলাম, তো রাজি হলো। রুবলকাং বলে একটা পিক ক্লাইম করলাম। আমাদের প্রায় 7 জন ক্লাইম করলো, ওদের 3 জন ক্লাইম করলো। রুবলকাং প্রথম ইন্দো বাংলাদেশ জয়েন্টে, বেশি হাইট নয়, 6100 না 200 মিটারে, কিন্তু ট্রেকিং রুটের সিনিক বিউটি খুব ভালো ছিল। ওরা খুব আনন্দ পেল, খুব ভালো ফটো এবং পাবলিসিটিও পেয়েছিল বেশ। এবার এটা হলো মে মাসে 2007-এ। 2005-এ যখন শিবলিঙ্গ ক্লাইম করি, ওই বাংলা একাডেমিতে ওরা ফেলিসিটেট করেছিল একটা মাউন্টেনিংয়ের গ্রুপ আমাদের। ওখানে আমাকে পেছন থেকে, বসন্ত এবার তুমি থালেসাগর অ্যাটেম্প করো, আমাকে পেছন থেকে একজন বলছে, আমার পরিচিত। আমি থালেসাগর আমার পক্ষে হয় নাকি। 99 সালে যেখানে যে পিকটা ক্লাইম করেছিলাম ভৃগুপন, তার পাশেই হচ্ছে থালেসাগর। হ্যাঁ, যেখান থেকে আপনি দেখছিলেন তাকে। ওদিকে তাকাইনি। তখন একজন রাশিয়ান টিম একটা ক্লাইম করছিল। এর আগে 79-এ প্রথম পারমিশন দেয়, তার আগে বিদেশিদের পারমিশন ছিল না। আর রয় ক্লিকফিল্ড বলে একজন সিয়াটেলের বাসিন্দা, উনি আরও 4 জনের নিয়ে প্রথম ক্লাইম করেন। পরে জানতে পেরেছিলাম রয় ক্লিকফিল্ড হচ্ছে কম্পিউটার সায়েন্সে পিএইচডি, মানে এইরকম শিক্ষিত লোক। তারপরে 75টা অভিযান হয়েছে 79 থেকে 2007 পর্যন্ত, সব বিদেশি অভিযান, মানে ভারতীয় ছিলই না, অ্যাটেম্পটই করেনি কেউ। আমি যেমন ওর দিকে তাকাইনি, থলেসাগর নাম প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এই 75টার মধ্যে 15টা সাকসেস হয়েছে, একই রুটে নয়। আমরা তো এভারেস্টে প্রচুর মানুষ যাচ্ছে, কিন্তু কজন ফিরে আসছে আমরা তো জানি না, তথ্য জানি না। এর সঙ্গে অপ্রাসঙ্গিক না, প্রাসঙ্গিকই বলে রাখি, কাঞ্চনজঙ্ঘা ক্লাইম করতে গিয়েছি 2011 সালে। আমি আর দেবাশিস সামিট ক্যাম্পে বসে আছি, সামিট করতে বেরিয়েছিলাম, ওয়েদার খারাপ, পারিনি। একজন মনে হয় স্পেনের ক্লাইম্বার, প্রায় 58-59 বছর বয়স, এসে বলছে আমাদের সঙ্গে তাঁবুতে থাকবে। ও সোলো ক্লাইম করছিল, শেরপা ফেরপা ছিল না। 3 নম্বর ক্যাম্প থেকে শুরু করেছিল, সন্ধ্যেবেলার মধ্যে বিকালে পৌঁছে যাবো, দিয়ে রাত্রেই ক্লাইম করতে যাবো, আবার ফিরে যাবো পরের দিন। তো ওয়েদার খারাপ হয়েছে, আর ফিরতে পারেনি, আমাদের কাছে থাকতে চেয়েছে। তো আমি আর দেবাশিস তো মানুষ হিসাবেও যেমন ভালো, তেমনি ক্লাইম্বারও তো খুব ভালো। আমি ওকে বললো হ্যাঁ। ও ঢুকে আসলো, এসে প্রথমেই আমাদের সেই হট ড্রিঙ্কস দিচ্ছে, ওর কাছে একটা ছিল, মানে আমাদের খুশি করে, বলছে আমি পে করবো থাকার জন্য, আর ওসব কিছু লাগবে না। তো দেবাশিস শেয়ার করলো স্লিম ব্যাগটা ওর সঙ্গে, স্লিম ব্যাগও নেই তো, আমরা দুজনে কাটালাম। ওকে জিজ্ঞেস করলাম যে তুমি ইন্ডিয়ায় ক্লেম করেছো? বললো হ্যাঁ। কোথায়? না, ফাটিং ফিটুয়ারা। এই ফাটিং বলে একটা গ্লেসিয়ার আছে, আচ্ছা, থলেসাগরের আর একটা নাম হচ্ছে ফাটিং ফিটুয়ারা, জানে না, অনেকেই জানে না। ও একটাই ক্লাইম করেছে ইন্ডিয়াতে, ফাটিং ফিটুয়ারা, মানে একটাই অভিযান করেছে। আমি থলেসাগরের গুরুত্বটা বোঝানোর জন্য বলছি। আমি তো 99 সালের ওর দিকে তাকাইনি, কোনো ইন্ডিয়ান আর্মির বা বিএসএফ বা ইন্ডিয়ান মাউন্টেনিং ফেডারেশন কেউ অ্যাটেম্প্ট করেনি, কারণ এতই দুর্গম। মানে আর্মিরাও করেনি, কেউ করেনি, কারণ হচ্ছে অ্যাটেম্প্টই করেনি, ক্লাইম তো দূরের কথা। তা আমাকে যখন বললো 2008-এ, দেখলাম অনেক সময় আছে, এবার সেই কনফিডেন্স তো আরও বেড়ে গিয়েছে, এবার যাব। তো রয় ক্লিকফিল্ডের সঙ্গে আমার এক বন্ধু, পাহাড়েরই বন্ধু, সে যোগাযোগ করলো। ভদ্রলোক প্রথমেই ইয়ে করলেন যে তুমি কে হে, তোমাকে জানাবো, মানে তার বক্তব্যটা এরকম যে তুমি থলেসাগর ক্লাইম করতে আসছো, আমি তোমাকে তথ্য দেবো, তোমার ক্রেডিবিলিটি কী আছে, এইটাই উনি জানতে চেয়েছিলেন। তখন আমার ক্লাইমগুলো সে পাঠিয়েছিল, ওই চৌখাম্বা, কামেট, হ্যাঁ, ইন্দ্রাসন, শিবলিং, পানলি দুয়ার, এইগুলো পাঠিয়ে উনি সঙ্গে সঙ্গে বললো আমি ফুল সাপোর্ট করবো। ভদ্রলোক আমাকে, আমার মনে আছে, 36টা অভিযানের ছবি পাঠিয়েছিল, তার নিচে ক্যাপশন দিয়ে দিয়েছিল, মানে কোন ওই রকে, মানে
22,690 ওর হাইট। ওই রকের যে ডিফিকাল্ট পোর্শনটা সেইখানে মানে কতটা গ্রেড, এটা গ্রেডিং আছে রক ক্লাইম্বিংয়ের, ওটা হাইট অনুযায়ী গ্রেড হয়, কতটা ডিফিকাল্টিস, কতটা ভয়ের ব্যাপার আছে। তার জন্যে একটা রকের ভার্টিক্যাল একটা ওয়াল, সেটা গ্রেড হয়তো 4ও হতে পারে, আবার 7ও হতে পারে, মানে কতটা উচ্চতায়। যদি 1,000 ফিটে ওইটা হয় গ্রেড 4, যদি 20,000 হয় তাহলে ওটা গ্রেড 7। ওরকম গ্রেডিং করে করে উনি পাঠিয়েছিলেন। তো আমি ওটা না খুব স্টাডি করতাম অফিসে কম্পিউটারে রেখে, ভাবতাম শুশুনিয়ায় তো এরকম ক্লাইম্ব করেছি, এইরকম ভার্টিক্যাল ওয়াল তো ক্লাইম্ব করেছি, কিন্তু সেটা তো 1,500 ফিট, আর ওটা তো 22,000 ফিটে। তো এই করে করে প্রচুর প্রস্তুতি নিলাম। ওই পেম্বা পাসাং ওদের আগের থেকে কন্ট্যাক্ট করলাম, বেশি পয়সা দেব। থলেসাগর যখন যাই, পেম্বা তার আগে K2 ক্লাইম্ব করতে গিয়েছিল, কিন্তু ক্লাইম্ব হয়নি। চায়নার দিক দিয়ে গিয়েছিল, K2 চায়নার মধ্যেও পড়ে, চায়নার দিক দিয়ে ওর ক্লাইম্ব হয়নি, ফিরে এসেছিল। দিয়ে ভেবেছিল বাড়িতে একদিন আসবো, এখানে তারপরে জয়েন করবে আমাদের সঙ্গে। ও যখন আসে, ওর বউর হাত চেপে ধরে কাঁদতে লেগে গিয়েছে। থলেসাগর শুনে তুমি থলেসাগরে যেও না। প্রথম যে আমি বসন্তদাকে কবে কথা দিয়েছি, তুমি তো আগে বারণ করনি, এখন এই শেষ মুহূর্তে কি করে বারণ করলে হবে। ও আর কথা শোনেনি, কিন্তু অবশ্যই তো মন খারাপ ওর হয়েছে। ওর ওই দাদার পাসাঙের যে মেসেজ, তার হাতে ওর হাতটা ধরিয়ে দিয়ে ও চলে এসছে। মানে আমি থলেসাগরের গুরুত্ব বলছি। এবং থলেসাগর যখন এত সুন্দর স্টাডি করেছিলাম আমি, প্রিপারেশন, গেলাম ক্লাইম্ব করলাম থলেসাগর। আমি একাই ক্লাইম্ব করলাম, দেবাশিসও লাস্টে ছুটি পাইনি, তাহলে হলো মানে ওর শেষ মুহূর্তে চেষ্টা করেছিল, ছুটি পাইনি। থলেসাগর হচ্ছে আমার বেস্ট ক্লাইম্ব। হ্যাঁ, এবং যখন ক্লাইম্ব করে ফিরছি, ওই কেদারতাল থেকে যখন গঙ্গোত্রী আসবো, ওইখানে একটা ভেড়াওয়ালা ওইখানে থাকে, ওই তাঁবু মতন করে থাকে, ভেড়ার লোম ছাড়াচ্ছিল, তার ছেলে ছাড়াচ্ছিল। ভদ্রলোক একটা লাঠি হাতে, সেই গাড়োয়ালি টুপি পরে দাঁড়িয়ে আছে, হাইটটা একটু কম, বয়স হয়তো তখন 50-55 বা এরকম হবে, তার ছেলে করছে। তো ওকে কেউ এসে, আমি দাঁড়িয়েছি, আমাদের কেউ বলেছে থলেসাগর ক্লাইম্ব করেছি। উনা আমাকে এত সুন্দর কমপ্লিমেন্ট দিল, বললো সাব্বাস। আমি অভিভূত হয়ে গেলাম ওই কমপ্লিমেন্ট পেয়ে। হ্যাঁ, উনি তো এতদিন ধরে দেখে এসছেন সব বিদেশিরা ক্লাইম্ব করে থলেসাগর, ভারতীয় প্রথম, সেখানে ভারতীয় আর আমার মতন এরকম একজন ক্লাইম্ব করেছে, এরকম একটা মানে রোগা বা ইয়ের। তো ওই কমপ্লিমেন্ট পেলাম। তার আগে ভারতবর্ষে বাঙালি যে এত ক্লাইম্ব করে না, একটু রিজিওনালিজম তো ছিলই, আঞ্চলিকতা তো আছেই আমাদের। তো এই ক্লাইম্বটাকে না গুরুত্ব দিত না। যে থলেসাগর ক্লাইম্ব করলাম, তার আগে শিবলিং ক্লাইম্ব হয়েছে, তারপরে থলেসাগর ক্লাইম্ব করলাম। শিবলিং আমাদের প্রথম সিভিলিয়ান ক্লাইম্ব করেছিলাম আমরা, আমি আর দেবাশিস। কিন্তু দিল্লিওয়ালারা প্রথমে মানেনি, পরে অবশ্য স্বীকার করেছে, কিন্তু রেকর্ডে তোলেনি। থলেসাগর যখন ক্লাইম্ব করলাম, তখন ওরা, আমি তখন নড়ে চড়ে বসলো সবাই। হ্যাঁ, ওরা তখন বললো যে না, আর কিছু বলতে পারলো না, যে ওই চৌখাম্বা বা কামেট না ছেড়ে দিলাম, তার আগে ক্লাইম্ব হয়েছে চৌখাম্বা বা পানলিদুয়ার বা এই শিবলিং, এইসব ক্লাইম্ব, ইন্দ্রাসন, আর তার সঙ্গে থলেসাগর হলে আমি অলরেডি তখন ভারতবর্ষে একজন মানে প্রতিষ্ঠিত ক্লাইম্বার, কিন্তু সাধারণ মানুষ তো জানে না। হ্যাঁ, মানুষের কাছে সেই খবরটা এসে পৌঁছচ্ছে না। তো এই থলেসাগর হচ্ছে আমার মানে বেস্ট ক্লাইম্বিং। এতগুলো কথা খরচ, মানে যখনই আমি মানে আলোচনাকে, আমাকে যদি বলে কেউ যে আপনার বা তোমার বেস্ট ক্লাইম্ব কি, এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা পড়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্বপ্ন পূরণের যদি পড়ে, আমি অবশ্যই এভারেস্ট বলবো। তো থলেসাগর এই পর্যন্ত গেল। তারপরের বছর আর একটা পিকে গিয়েছিলাম, ছাঙ্গুজ বলে, সেটাও একটা হিস্ট্রি আছে। কোনো ভার্জিন পিক ক্লাইম্ব করার সুযোগ নেই, সব বিদেশিরা না হলে আর্মি এরা ক্লাইম্ব করে দিয়েছে আগে থেকে। ছাঙ্গুজ বলে একটা পিক, ওই পিন্ডারি গ্লেসিয়ার জাস্ট ওপরে ভার্জিন আছে, অ্যাটেম্প নিলাম। তো ছাঙ্গুজ ক্লাইম্ব করবো, এবং তার সঙ্গে ট্রেলস পাস, খুব বিখ্যাত একটা পাস ক্রস করে এই পিন্ডার ভ্যালি থেকে গৌরীগঙ্গা ভ্যালিতে যাব, এটাই প্ল্যান ছিল। কিন্তু ছাঙ্গুজ ক্লাইম্ব করতে পারলাম না। তার আগেই অবশ্য ক্লাইম্ব করতে পারতাম, তার আগেই একজন বিদেশি ক্লাইম্বার, তিনি নিয়ে আসেন, টিম নিয়ে আসেন, ভালো ক্লাইম্বার। তো নন্দাদেবী ক্লাইম্ব করতে এসেছিল, পারেনি। তখন আইএমএফের সঙ্গে, ওদের একটা লিয়াজ অফিসার থাকে বিদেশি টিমের সঙ্গে, তার সঙ্গে কন্ট্যাক্ট করে ওদের স্যাটেলাইট ফোনের সঙ্গে আইএমএফ থেকে পারমিশন নিয়ে ছাঙ্গুজ ক্লাইম্ব করে দিয়েছে। মানে ভার্জিন আর পেলাম না। মানে আপনার ইচ্ছেটাও পূরণ হলো না। 1 মাসের আগে আমি জানতে পারলাম যে ছাঙ্গুজ ক্লাইম্ব হয়নি, মানে হয়ে গিয়েছে, আর ভার্জিন নেই। তা আমার একটু দমে গেলাম, তারপর গিয়েছিলাম, তো ছাঙ্গুজ ক্লাইম্ব হলো না, ট্রেলস পাস করে ফিরলাম। এই হচ্ছে এভারেস্টের আগে সব আমার এই সব অভিযান। মানে এত কিছু আপনি এভারেস্টের আগে করে ফেলেছেন। হ্যাঁ, এর সঙ্গে তো শুধু পর্বতারোহণ না, তার সঙ্গে রক ক্লাইম্বিং কোর্স, অ্যাডভেঞ্চার কোর্স, তারপরে
বাচ্চাদের সামার ক্যাম্প, এগুলো তো কন্টিনিউ চলে। এরপর এলো 2010-এ এভারেস্ট, Mount মানে Everest। স্বপ্ন পূরণ। একদম। মানে সেই স্বপ্ন পূরণটা কি সহজ ছিল না কঠিন ছিল? না, অবশ্যই কঠিন। কারণ এভারেস্টে আমি যে এই লাইফে ক্লাইম্ব করতে পারবো আমার ধারণা ছিল না। আমাকে কেউ জিজ্ঞেস করলে, যে একটু কম জানে, আমার ছোটোবেলার বন্ধু, কিরে হিমালয় যাবি না, হিমালয় উঠবি না, মানে ওর কাছে হিমালয় মানে এভারেস্ট, চুপ করে থাকতাম। আর কেউ যদি ক্লাইম্ব করতো, তখন সিভিলিয়ান খুব কম ক্লাইম্ব করেছে, তারপরেও যদি দেখেছি একজন দুজন ক্লাইম্ব করেছে, ওই তার আগের বছরে 8-এ 9, আমার বুকে পেন হতো, কষ্ট হতো যে আমার এবিলিটি আছে, শুধু পয়সার জন্য আমি পাচ্ছি না। প্রচুর খরচ হয় না তখন? আমাদের ধারণা ছিল একটা এভারেস্ট ক্লাইম্ব করতে গেলে মিনিমাম 5 থেকে 7 জনের টিম করতে হবে, 1 কোটি টাকা মিনিমাম খরচ হবে। তো 2009 হলো কি, আমরা ওই ছাঙ্গুর যখন গেলাম, দেবাশিসের বাবা মারা গেল, যেতে পারলো না। তখন আমি তার আগে চেষ্টা করছিলাম এভারেস্ট যদি যাওয়া যায়। তখন ওই পেম্বা বলল, ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে যদি যোগ দিয়ে আমরা 1-2জনও যেতে পারি। তার আগে জানতাম না এসব। আমার ক্লাবে হয়তো 2জনা গেলাম একটা এজেন্সির মাধ্যমে, এজেন্সি ছাড়া যাওয়া যায় না। তো তাদের সঙ্গে হয়তো আমি যোগ দিয়ে দিলাম, পারমিটটা তাদের সঙ্গে বানালাম, আমি আমার মতন আমার এজেন্সির মাধ্যমে আলাদাভাবে অভিযান করতে পারি, তাহলে খরচটা কমে যায়। তা নাহলে তখন ছিল একজনা যদি ক্লাইম্ব করতে যায়, একা পারমিশন নিলে $25,000, যেই 2জনা 45, 3জনা হয়তো 65, এই করে যেই 7 জন হবে 70, 7 থেকে 15 জন পর্যন্ত 70, মানে $10,000। 10,000 আর 25,000 তো অনেক পার্থক্য, তার সঙ্গে আরও অনেক। তো ওই পেম্বা পাসাঙ্গি, পেম্বাই আমাকে একটা এজেন্সির বলল, কিন্তু কঠিন ছিল, টাকা জোগাড় করতে পারবো কোথায়? তখন ওই 1 লাখ 2 লাখ জোগাড় করতে আমাদের অসুবিধা হয়ে যেত। আর এভারেস্ট তখন প্রায় 12-13 লাখ টাকা করে লাগছিল। তাও তো আমরা চায়নার দিক দিয়ে, টিবেট দিয়ে চেষ্টা করেছিলাম, ওদিক দিয়ে 5-7 লাখ টাকা কম খরচ ছিল, ওদের রয়্যালটিটা সেই কম। খোঁজ খবরগুলো আপনাদের করতে হয়েছে কোন দিক দিয়ে গেলে খরচ কম হবে। ওদিক দিয়ে সব, এবং সব প্রস্তুতি ছিল ওদিক দিয়ে। সেই জন্য এখন এভারেস্ট ক্লাইম্ব করলাম, তখন আমাদের মজাটা আরও বেশি হয়েছিল, বিশেষ করে আমি দিক দিয়ে কিচ্ছু জানতাম না। 7 দিন আগে হয়েছে ওখানে, 7 দিন আগে হচ্ছে শিফট করতে হয়েছে, এবং তখন আমি জানি না যে পারমিশন পাবো কিনা, কারণ এদিকে সব টিম বেরিয়ে গিয়েছিল এপ্রিলের। আপনাদের একটু দেরি হয়েছিল। আমরা তো চায়নার দিক দিয়ে সব প্ল্যান ছিল, মার্কেটিং সব হয়ে গেছিলো, তাই কিন্তু লাস্টে ওই ভিসার গন্ডগোল করছিল, তো যেতে পারিনি তখন। তো এভারেস্ট অবশ্যই কঠিন ছিল না, এভারেস্ট কঠিন মানে অর্গানাইজ করা কঠিন ছিল, হ্যাঁ, কিন্তু ক্লাইম্ব করার কোনো কঠিন ছিল না। আমার আর দেবাশিসের কাছে কোনো ব্যাপারই ছিল না। মানে ইভেন এভারেস্টে যখন জানলাম, মানে হাসাহাসি করেছি, যখন বেস ক্যাম্পে ফিরে এসেছি আমি আর দেবাশিস, এসে শুনি হিলারি স্টেপ, যেটা বলে একদম সামিটের হয়তো 50 ফিট বা 100 ফিট নিচে, হিলারি স্টেপ নাকি খুব কঠিন, মানে রকে। আমি দেবাশিস কোনটা রে হিলারি স্টেপ? বুঝতেই পারিনি হিলারি স্টেপ, কিছু বুঝতেই পারিনি। হ্যাঁ, তো এইরকম আমাদের কাছে, আমার আর দেবাশিসের কাছে এভারেস্ট কোনো, আসলে আপনারা তার আগে এত কঠিন গুলো করে নিয়েছে, মানে আজকে হয়তো আমি ভাবছি আগামী প্রজন্ম যখন একটা ইতিহাস লেখা হবে, তখন ভাববে কৃষ্ণগড়ের মতো একটা মফস্বলের ক্লাব কি করে করেছে, কি করে এইগুলো করেছে, সবগুলোতে পয়সা খরচ হয়েছে। এবং আজ পর্যন্ত সেই 1990 আমি শুরু করেছি ক্লাইম্ব, 91 থেকে আমি আমার নেতৃত্বে, গত বছরও নেতৃত্বে, বছরও আমি লিডার, আমার কোনো মেম্বারের এইটুকুনি ক্ষতি হয়নি, এতটা প্ল্যান করে করি। সেফটি, ওই বললাম 6 বার গিয়েছি, 6টা অভিযান, এই ডাবল যেতে হয়েছে, 37টা টোটাল 38টা অভিযান, আমি 35টা 36টা করেছি, তার মধ্যে 6টা 2 বার করে গিয়েছি, কিন্তু আমার কোনো মেম্বারের ক্ষতি হতে দিইনি সেইভাবে প্ল্যান। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমি নিজেই অ্যাক্সিডেন্টে পড়েছি। পেম্বাকে খোয়ালাম, ওই পেম্বাকে, যে আমার সঙ্গে 15টা অভিযান করেছে 18 বছর ধরে, 99 থেকে 2018 সিয়াচিনের ওখানে, ওটা হচ্ছে 6,000 নিচে 5,700 এরকম গ্লেসিয়ারের মধ্যে ফিরছে, একটা 7,434 মিটারের পিক ক্লাইম্ব করে ফিরছিলাম আমরা। ও দেখছিল ক্রিভাস, ওই অঞ্চলটা ক্রিভাস আছে, অনেকটা বরফ গলে গিয়েছে, একটা জায়গায় ডান পাট দিয়ে দেখছিল ক্রিভাস আছে কিনা, ও যে মাপাটা দিয়ে দাঁড়িয়েছিল ওটাই ক্রিভাস, পুরো ঢুকে গেল। ওই যে ঢুকে গেল, ব্যাস, ওকে আর কিছুতেই খুঁজে পাওয়া যায় না। একটু ভুল হয়েছিল, আমরা সাধারণত এইসব জায়গায় দড়ি দিয়ে একজন করে বেঁধে রাখি, ওইটা ও করেনি। ওই সবাইকে বলতো সেফটি লাগাকে চালনা, সবাইকে কতজনকে এভারেস্ট ক্লাইম্ব করিয়েছে, কিন্তু ওটা করেনি। লেখা ছিল ওটা হবে, ওর দাদা ছিল তখন, বললো আমার ভাইয়ের ওই পর্যন্তই আয়ু ছিল, তো ওকে আর খুঁজে পাওয়া যায়নি। ওর স্যাকটা পরে, যেহেতু সিয়াচিন গ্লেসিয়ারের অঞ্চল, তো ওই অঞ্চল কারাকোরাম, ওটা আর্মি এসে তার 15 দিন পরে ওখানে নেমে ওর স্যাকটাকে
উদ্ধার করে নিয়ে এসেছিল, ওকে আর পাওয়া যায় সেখানে অ্যাক্সিডেন্ট তো না হলে অ্যাডভেঞ্চার তো হতোই না। দাদা আপনার অ্যাক্সিডেন্টটা কিন্তু মারাত্মক ছিল, মানে আপনারটা তো এরকম অ্যাক্সিডেন্ট নয়, আপনারটা তো একটা ভয়ঙ্কর সিচুয়েশন হ্যাঁ, ক্রিয়েট হয়েছিল 2013 তে আমারটা অন্য অ্যাক্সিডেন্ট, ধওলাগিরিতে। ধওলাগিরিতে 2013-তে অন্য অ্যাক্সিডেন্ট ছিল আমারটা। আপনার মুখ থেকে একবার শুনবো হ্যাঁ, যে কি আসলে এক্সপেরিয়েন্স ছিল আপনার ধওলাগিরি সেই না, আমি সময়? ঠিক বলতেও চাই না, কিন্তু অনেকেই এটাই শুনতে চায় এই ইয়েটা অ্যাক্সিডেন্টের। প্র্যাকটিক্যালি মৃত্যু কি সেটা আমি দেখে এসেছি চোখের সামনে, একদম চোখের সামনে। আমি জানতাম, মানে আক্ষরিক অর্থে বলছি 1% চান্স ছিল না আমার বাঁচার, 1% চান্স ছিল না। মিরাকল হয়েছে। আর প্রচুর মানুষের মানে কি বলবো উইশ, হ্যাঁ, যে আমি যেন বেঁচে ফিরি, হয়তো সেটাও একটা কাজ করেছে। তো সেটা হয়েছিল, বেশ দেরি হয়ে গেছিল আমাদের অভিযানটা। যখন এপ্রিলের 19 তারিখ আমরা ফাইনাল, মে মাসের 19 তারিখে, একই ওই রকম 2 মাসের অভিযান, 19 তারিখে আমরা ফাইনাল সামিট করতে বেরিয়েছিলাম। 21 তারিখে বেরোবো ফাইনাল ক্লাইম করতে। এটা 3টে পিক ক্লাইম, 3টে ক্যাম্প করে ক্লাইম হয়, যেমন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা সব 4টে বেস ক্যাম্পের পরে। কিন্তু ধওলাগিরিতে হচ্ছে 3টে বেস ক্যাম্পের 3টে ক্যাম্প হয়, কারণ লাস্টে ক্যাম্প নেই, একটু লম্বা অ্যাপ্রোচ হয় লাস্ট ক্যাম্প থেকে, সময় বেশি লাগে। তো আমরা লাস্টে বেরিয়েছিলাম, সব নেমে গিয়েছে, ওয়েদার প্রেডিকশান হচ্ছিল না। একটা স্পেনের টিম ক্লাইম করতে গিয়েছিল, তাদের 3 জন ক্লাইম্বার, ওরা সেদিনকে বেরোবে আর সবাই নেমে গিয়েছিল। তখন আমরা ভাবলাম যে আমরা যাই, আমি আর দেবাশিস আর একটা হাওড়ার ছেলে ছিল মলয়। তো যখন বেরোলাম, 1 ঘন্টা 2 ঘন্টা মতন ক্লাইম করার পরে মলয় একটু পিছিয়ে ছিল বলে আমার পেম্বা বললো ওকে রেখে দিতে নিচের ক্যাম্পে। তো আমার সঙ্গে দাওয়া উঁচু ছিল, আর একজন পাসাং বলে একটা অন্য একটা অল্প বয়সী ছেলে ছিল, আর দেবাশিসের সঙ্গে তো পেম্বাও ছিল, আমরা একসঙ্গে। তো ওকে রেখে দিয়ে আমার সঙ্গে বললো পাসাং যাক, ওকে বললো মলয় আসলে ওখানে একটা ওই জাপানি মহিলা একটা তাঁবু করেছিল ছোট্ট একটা জায়গায়, তুমি ওকে নিয়ে রেখে দেয়, সকালবেলা ওই 3 নম্বর ক্যাম্পে রেখে। এবার সারা রাত ক্লাইম করলাম, পরের দিনও ক্লাইম হচ্ছে, কিন্তু ব্লিজার্ড চলছিল, মানে হাওয়া হচ্ছিল আর তার সঙ্গে স্নোফলও হচ্ছিল, মানে চশমা ফশমা সব লেগে যাচ্ছিল স্নো, এবং এমন চশমা উড়ে চলে গেল আমার, এরকম মানে হাওয়া হচ্ছিল। তো তার মধ্যেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু আপনাদের কাছে কি এক্সট্রা চশমা টশমা থাকে? আমার কাছে অবশ্যই থাকে, কিন্তু পেম্বার কাছে একটা ভালো চশমা ছিল, সেটা আমাকে পরিয়ে দিয়েছিল এক্সট্রা। টুপিও উড়ে গিয়েছিল, ওর টুপি খুলে আমার মাথায় পরিয়ে দিয়েছিল। প্রায় মনে হয় 3টে যখন হবে, তখন আমার সামনে একজন স্প্যানিশ ক্লাইম্বার যে যাচ্ছিল, শেরপার, ওর সঙ্গে শেরপা একই দড়িতে বাঁধা ছিল, ফল হয়, মানে পুরো পড়ে গেল। হ্যাঁ, ডান দিকে পড়ে গেল, ডান দিকে ঢালুতে রোল হতে থাকে। আর ওর সঙ্গে যে জুয়ানজো গাড়া ছিল, ওকেও টেনে নামায়। দুজনের গড়াতে গড়াতে গিয়ে প্রায় 100 ফিট মতন গিয়ে আটকে যায় কোনো কারণে। দুজনের হয়তো ওই দেখে তখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে, আমরা ঠিক করি যে আর এগোবো না, কারণ তখনও পিক যেতে হলে 1-1.5 ঘন্টা লেগে যাবে, মানে 8000 মিটার পর্যন্ত পৌঁছে গেছি। ওদেরকে ওখান থেকে তোলার আর কোনো অপশন নেই না, ওখান থেকে তোলা তো সম্ভব নয়। তাই যাই হোক, দেখলাম ওরা নড়াচড়া করছে, শেরপাটা উঠে দাঁড়ালো, ও উঠতে পারছে না। ওদের যে লিডার একটু পেছনে ছিল, লিডার এগিয়ে আসলো, সাহায্য করতে গেল দড়ি নিয়ে। আমরা ওখান থেকে ব্যাক করলাম, একদম ইউটার্ন ব্যাক করে যখন আসলাম, দেবাশিস একটু পারছিল না, অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল আমাদের, কারণ রাত্রি 10টায় বেরিয়েছি, দুপুর 12টা-1টার মধ্যে পৌঁছানোর কথা, ততক্ষণ অক্সিজেন থাকে। তো সেই অক্সিজেন শেষ হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারিনি, আমাদের তো লাগানোই আছে মুখে। তো দেবাশিস একটা সময় এসে আর পারছে না, বসে পড়লো। তো আমি ওকে একটু নিচেই বসছিলাম, আমি বললাম ঠিক আছে উঠে আয়, আমার পাশে বস, দিয়ে ওর মাথাটাতে একটু হাত বুলিয়ে দিলাম। তারপর ও একটুখানি সুস্থ বোধ করলো, ও উঠে দাঁড়ালে। এবার আমি যেই বসেছিলাম, আমি আর উঠতে পারলাম না, মানে আপনি তখন দেবাশিসদাকে এক্সস্টেড, আমি মাথায় হাত বোলাচ্ছেন, ওদিকে আপনার শরীর খারাপ হতে শুরু করেছে। খারাপ মানে এক্সস্টেড, অক্সিজেন নেই তো। আর তার আগে তো 1.5 মাসের ওপরে পাহাড় থেকেছি ওইখানে, আমার তো হিউম্যান বডি, হ্যাঁ, মানুষ তো আমিও, আর ওর থেকে 10 বছরের বেশি আমার বয়স, তখন আমার 52-53 এরকম। ওই যে উঠতে পারলাম না, কি করবো, ওখানে তো কাউকে নামানো যায় না, কারোর ক্ষমতা নেই। হ্যাঁ, 4-5 জন লাগবে একজনকে নামাতে হলে। যাই হোক, ওরা সবাই নেমে গেল, একেবারে একা আমি একা পড়ে থাকলাম। ও দড়িটা লাগানো ছিল, দড়ির সঙ্গে আমাকে বেঁধে দিয়ে গেল। ওদের যে খালি অক্সিজেন ছিল ওখানে রেখে দিয়ে গেল, সিলিন্ডারগুলো, স্যাকগুলো নামিয়ে দিয়ে গেল, দিয়ে আমাকে বেঁধে দিয়ে ওরা নেমে গেল। আমিও শেরপাটাকে বললাম তুমি থাকো, ওই যে পাসা, ও ঠিক হিন্দি জানতো না, বললো সকালে আসবো। মানে ওই অবস্থায় আপনাকে রেখে দিয়ে চলে এলো। এটাই হয়তো পাহাড়ের নিয়ম, তাই না? এটাই হয়, প্রত্যেকে তার লাইফ। আমি মরবো, আবার আমার সঙ্গে আরও সবাই মরার তো যুক্তি নেই, তাই না? কিন্তু ওই জুয়ান জোগাড়ার সঙ্গে ও লিডার থেকে গেছিল সারা রাত, ওখানে থেকে গেছিল, ও থেকে গিয়েছিল। পরের দিন ও যখন নামছে, একা নামছে, ওদের নামাতে পারেনি, আমি ওর কাছে জল চাইলাম, ও তো তার 2 দিন আগে বেরিয়েছে, তো
জল নিয়ে একটা ছোট্ট ফ্ল্যাক্স উল্টে দেখিয়ে দিল। তো ওই যে পড়ে থাকলাম না, তখন আমার মনে হলো যে আর সারভাইভ করবো না, উপায় নেই। প্রথমে ছেলের কথা মনে পড়লো। ছেলের তখন 17 বছর বয়স, ওকে আর দেখতে পাবো না। ওই জন্য সন্তান মনে হয় সবারই সবার আগে মনে হয় সবারই। তারপরে অবশ্য মা মেসেস এদের কথা মনে পড়লো যে তাদের দেখতে পাবো না, এবং খারাপ লাগা হচ্ছে আমার জন্য ওরা ভুগবে, কারণ আমার বডি নামিয়েও নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, মানে এমন একটা জায়গা, 25,000 ফিট উচ্চতা, তখন হেলিকপ্টার উঠবে না ওখানে। ওইখানে হেলিকপ্টারের তো প্রশ্নই নেই। হেলিকপ্টার নিয়ে কাউকে তো আমাকে বেঁধেই থাকে, ওরা তো নেমে তুলতে পারবে না, বেঁধে রাখলে তুলতে পারে। মনে হলো যে এটা 10 মিনিট মতন প্রচণ্ড মন খারাপ। মানুষ তো তার লাইফকে সব থেকে ভালোবাসে। তো মিনিট 10 পরে না আমার কি মনে হলো জানান, ধুট আমার কিচ্ছু হবে না, আমি ঠিক বাঁচবো। মানে ওই যে শেরপা একজন থেকে গিয়েছিল, একজনকে নামিয়ে দেয়, ও 3 নম্বরে তো ফিরে গিয়েছে, ওর কাছে তো অক্সিজেন আছে। আমাকে কেউ বললো ও আসবে, এসে আমাকে নিয়ে যাবে, নামিয়ে নিয়ে যাবে। তখন দেখছি একটা জাপানি মহিলা ছিল, সেও নাম ছিল, সে আটকে গিয়েছে, অন্ধকার হয়ে গেছে, আটকে একটা লাইট দেখতে পাচ্ছি আমি, আমার হেড টর্চটা ছিল ওদের, আমি ভাবছিলাম ওরা অন্যদিকে চলে গিয়েছে, হেড টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে ওদের দেখাচ্ছিলাম যে তোমরা এইদিকে আসো, এই দিক দিয়ে নামতে হবে। সেন্স আছে আমার, সেন্স আছে ফুল। তো তারপরে আর সব লাইট ফাইট বন্ধ হয়ে গেল, আমি ওইখানেই সেন্সলেস হয়ে গেলাম। বা এটা খুব প্যাথেটিক যে আপনার সেন্স রয়েছে, আপনি নড়তে পারছেন না, উঠতেই পারছি না। অনেক সময় হয় না মানুষের প্রচণ্ড ঘেমে পড়ে যায়, হ্যাঁ, মানে হয়তো প্রেশার ফল করে, তার তো আর কিছু করার থাকে না। আমার ওই রকম অবস্থা, আমার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, বসার ক্ষমতা নেই। এবং জলও খেতে পাচ্ছেন? জল তো তার আগের দিন রাত 10টার সেই 8টা নাগাদ খেয়েছি, 22 তারিখে, আর এটা 24 তারিখ, মানে 23 তারিখ রাত হয়ে গেছে তখন। জল মানে একটা গোটা দিন জল না খেয়ে? হ্যাঁ, জল না খেয়ে গোটা দিনকে। কাঞ্চনজঙ্ঘাতে আমরা 27 ঘন্টা, 27.5 ঘন্টা জল না খেয়েছিলাম আমি আর দেবাশিস, 27.5 ঘন্টা। আক্ষরিক করতে বলছি, এমন নয় যে গল্প করছি, নট এ সিঙ্গল, মানে আমি বানিয়ে কখনো বলি না, কারণ আপনাদের মতো মানুষ কেন বানিয়ে বলবেন, লাইফে এত এক্সপেরিয়েন্স। 2টো গ্লাভস পরে থাকি আমরা, একটা পাতলা থাকে, বিশেষ করে সামিটের দিন প্রচণ্ড ঠান্ডা তো, -30, -35, -40 হয়ে যায়, একটা পাতলা গ্লাভস, সেটাও দামি গ্লাভস, তারপরে একটা মোটা গ্লাভস পরি। তো মোটা গ্লাভসটা খুললাম, খুলে পাতলাটা খুললাম, দিয়ে জল ওই পাশের থেকে সোজা হতে বসে, পাশের থেকে তো স্নো টানলাম, একটু নখ দিয়ে একটু মুখে কট্টু না, জিভে দিলাম, কিছুই হলো না। এবার যে ওই পাতলা গ্লাভসটা পরবো সেই ক্ষমতাও আমার নেই, ওটা টেনে পরতে হয়তো একটু, হ্যাঁ, টাইট করার ক্ষমতা নেই। তারপরে মোটাটা পরলাম, পরে ওই সেন্সলেস হয়ে গেলাম, জানি না সেন্সলেস বা ঘুমিয়ে পড়লাম, আমি জানি ওইটাই আমার শেষ, মানে শেষ রাত। অদ্ভুতভাবে হঠাৎ দেখলাম ঘুম ভেঙে গেল, বা সেন্স ফিরে আসলো, দেখি সামনে আকাশটা একটা লাল আভা, যেটা তো আমি এভারেস্টে দেখেছি, কাঞ্চনজঙ্ঘায় দেখেছি, অন্নপূর্ণায় দেখেছি, লাল আভা ইস্ট সাইডে। এবার গড়ি চেনেও যেমন দেখলাম লাস্ট ইয়েতে। আরে বেঁচে আছি তো, এরপরে তো রোদ উঠবে, দারুণ মানে খুশি হয়ে গেলাম যে আমি বাঁচবো, তার মানে এখন বেঁচে আছি যখন আমি বাঁচবো, আর ও আসবে নিচ থেকে আমাকে, ঠিক হয়ে গেছে যখন, ভোর তখন হয়তো 3:30, 4টে এরকম হবে, কারণ ওই উচ্চতা থেকে দেখছি তো, ওই রকম সময় লাল আভাটা দেখা যায়। তো তখন আবার না কিছুক্ষণ পরে আবার ঘুমিয়ে পড়লাম বা সেন্সলেস হয়ে গেলাম। তারপরে যখন আবার ঘুম ভাঙলো, দেখি কেউ একজন, আমার মানে প্রচুর আলো, হ্যাঁ, চারিদিকে কে একজন উঠে আসছে। আমি না তাকে হাত দেখাচ্ছি এরমভাবে উঁচু উঁচু করে, যাতে সে না ভাবে মরে গিয়েছি, ভাবে সে সারা রাত পড়েছিল, মরে গিয়েছে। একটা মরা মানুষের কাছে আসতে ওই পাসাং, অল্প বয়সী ছেলে, ও এসে কোনো কথা বললো না, ওই অক্সিজেন ফিলিন্ডারগুলো সব নিয়ে নিল, হ্যাঁ, ফ্যাক নিল, নিয়ে আমি ওকে বললাম তোমার, ওর কাছে মনে হয় একটা ক্যামেরা দিয়েছিলাম, আমি বললাম ক্যামেরাটা দাও আমাকে, মনে হয় যতদূর ক্যামেরাটা দিল, আবার নেমে গেল। অক্সিজেন কি নিয়ে এসেছিল সঙ্গে? না, ও তো একটু নিচে, ওই যে আগের দিন রাত্রে বলেছিল আমি সকালে আসবো, ও নিচে কোনো পাথরের আড়ালে ছিল, মানে ইয়েতে, মানে ওর কাছে কিছুই ছিল না। ও উঠে আসে, তারপরে ও নেমে যায়। তারপরে আবার দেখি আমি যার কথা ভাবছিলাম সে উঠে আসে 12টা পরে, দেখেছি 12টা সাড়ে, ঘড়ি দেখার তো ইয়ে ছিল না, 12টা সাড়ে 12টার সময় সে উঠে আসে। উঠে এসে আমাকে প্রথমে অক্সিজেন দেয়, অক্সিজেন দেওয়াতেই আমি একটু ফিট হই, অন্তত 10%, ওই মোবাইলের চার্জের যেমন 10% হলে হয় আমি। তারপরে জল দেয়, যে বটলে করে জল নিয়েছিল, পুরো মুখটা বেশ এরকম মোটা, জল জমে গিয়েছে ফুলও। সকালবেলা নিয়ে তো 4টে সাড়ে 4টেও বেরিয়েছে সেই ক্যাম্প থেকে, 4-5 ঘন্টা লেগেছে উঠে আসতে। ওইটা আইস্যাক্স দিয়ে মুখটা ভাঙে, ওইটা দিয়ে না আমি আর জল কোথায়, ওই মুখের মধ্যে দিলাম, জল পিপাসা এমন কড়মড় করে সে আইসক্রিম খাওয়ার মতন খাচ্ছি চিবিয়ে।
পুরো গলা গেল, একদম চিড়ে গেল একদম। তো যেটুকুনি জল পেলাম যেন একটু হলো। সত্যি মানে প্রায় 1.5 দিন। ওই জল খাওয়ার পরে তারপর ওকে বললাম তুমি আমাকে, তখন দেবাশিসদের সঙ্গে আমার যোগাযোগ হলো, আমাকে অনেক কিছু বোঝাচ্ছে। আমি তারপরে বললাম ওকে বললাম ফোন রেখে দে, যোগাযোগ ওয়াকি টকিতে আর কথা বলতে হবে না, তুই আমাকে পিঠে তোল। অল্প বয়সী ছিল, মানে 23-24 বছর বয়স তখন। আমাকে পিঠে তুলে নিল, দিয়ে একটুখানি 4-5 ফিট নামিয়েছে, কি 8-10 ফিট নামিয়ে যাই নামা, ও হাঁপিয়ে গিয়েছে, নামিয়েছে, দিয়ে আবার তুলেছে। এবার যেই তুলেছে আমার বুকে তখন চাপ লাগছে ওর উপরে, মানে উইক তো হয়ে গেছে হার্ট, সারা রাত পড়ে থেকে, সারা রাত বরফের মধ্যে। তো তখন আবার নামিয়ে দিল। তারপরে যে কীভাবে আমাকে 2000 ফিট নামিয়েছে, আমি কখনো স্লোপে স্লিপ কাটছি, ও দড়ি দিয়ে ধরে আছে, এরকম স্লোপ ছিল, সে দড়ি ধরে আছে, এই করতে করতে 2000 ফিট নামিয়ে বিকেলবেলা পৌঁছালো যেখানে দেবাশিস আর ছিল, ওই জাপানি মহিলার তাঁবুতায়। ওইখানে থাকলাম, আমার ব্রেন কাজ করছিল না তখন, মানে রাত্রিবেলা আমার পি পেয়েছে, আমি বলছি বটল দে, কোথায় বটল পাবে, দেবাশিসের দামি বটলটা আমাকে দিচ্ছে, আমি বলে ওটা করবো না, অন্য বটল দে, আমার সেন্স নেই যে ওখানে আর অন্য বোতল পাওয়া যায় না। তো রাতটা কোনো কাটালাম, ওরা একটুখানি লিকুইডে চায়ের মতন চা মতন করেছিল, গ্যাসে হয়তো সেটা দিয়েছিল, একটুখানি খেয়েছিলাম। পরের দিন ওরা আবার আমাকে 500 ফিট পেম্বা ছিল দেবাশিসেরা, ওই নিচের ক্যাম্পটা 3 নম্বর ক্যাম্পে 500 ফিট মতন নামায়। ওই তখনই ওই জুয়ানজোগারাকে রেস্কিউ করার জন্য হেলিকপ্টারের সঙ্গে সব যোগাযোগ করেছিল, আমাকেও রেস্কিউ করবো, যে $50,000 চেয়েছিল, কিছু করার নেই, রাজি হয়েছিল তখন। এদিক থেকে প্রচুর এফোর্ট দিয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে। তারপরে আমাকে ওরা বেঁধে রাখে ওই 3 নম্বরে, হেলিকপ্টারে জুয়ানজোর জন্য আসে, ওকে তো পায় না, আমাকে ওরা করে নামিয়ে নিয়ে চলে যায় বেস ক্যাম্প, মিনিট 2-1-এর মধ্যে বেস ক্যাম্প। তারপরে ওকে আবার খুঁজতে বেরিয়েছিল, তারপরে ওখান থেকে আমাকে ওই হেলিকপ্টারে কাঠমান্ডু নিয়ে আসে। আমি ছিলাম আইসিইউতে, ভর্তি ছিলাম 2 দিন। তারপরে ফ্রস্টবাইট হয়ে গেছিল। হ্যাঁ, ফ্রস্টবাইট ওই রাত্রে পড়েছে, এবং আলসার হয়ে গেছিল। পরে আমার যে প্রেসিডেন্ট, উনি খুব বড় ডাক্তার, ডক্টর প্রমথেশ দাস মহাপাত্র, মানে এখনও প্রেসিডেন্ট, সেই 87 থেকে এখনও কলকাতায়, মানে গাইনোকোলজির ডাক্তার, বয়স হয়েছে এখন। উনি বলেছিলেন আমাকে, কাঠমান্ডুর ডাক্তাররা বলছে আমি ড্রিঙ্ক করি নাকি, আলসার কেন হয়েছে, ওই মুখে দিয়ে এন্ডোস্কোপি করে সেসব করেছিল, ঘা হয়ে গিয়েছিল। পরে ওই আমার ডাক্তার মহাপাত্র বললেন যে তোর তো বডি চাইছিল, ওই ব্লাড টেনে নিয়েছিল পেটের মধ্যে, হ্যাঁ জল চাইছিল, তো ব্লাড টেনে নিয়েছিল, তাতেই ঘা হয়ে গেছে এক রাতে, মানে কোন লেভেলে ডিহাইড্রেশন হয়েছে। তো এইবার তারপরে ভালো মতন ট্রিটমেন্ট হলো, তারপরে অ্যাম্পুট করতে হলো এখানে 3টা। ফলে ধওলাগিরি মানে আমি সার্ভাইভ করে, মানে মৃত্যুকে দেখে ফিরে এসেছি, মিরাকল হয়েছিল তাই ফিরেছি, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব ছিল না ওটা। মৃত্যু ছিল না সে সময় আপনার? তাই তো, মানে এবং আমি এতটাই লাকি, সেই পায়ের আঙুল 3টে বাদ দিতে হলো, আবার একইভাবে ক্লাইম করছি। এটা দুর্দান্ত একটা ব্যাপার, মানে কোনো কিছুতেই আটকে রাখা যাবে না আপনাকে, মানে ক্লাইম এখনো করছি। কি কি অভিজ্ঞতা হয়, মানে বিভিন্ন বাধার সম্মুখীন তো হতে হয়, ভালো ভালো এক্সপিরিয়েন্সও নিশ্চয়ই হয়, মানে সেই জার্নিটায়। কিন্তু এত টেনশন থাকে, আর ওইগুলো আমরা জানি যে এসব ঘটবে, মানে ইয়েতে আনসার্টেনটি থাকে, প্রচুর আনসার্টেন। আমরা এতগুলো অভিযানের মাঝে 25টা সফল হয়েছে, কয়েকটা তো অভিযান সফল করতে পারিনি, অনেকে অসুস্থ হয়েছে, যে আমি বললাম কেউ হয়নি, অসুস্থ হয়ে গেছে, সেগুলোকে সারভাইভ করিয়েছি তাদের, সেগুলো এক একটা, মানে যদি কেউ শোনে যে কেমনভাবে রেস্কিউ করতে হয়, বা একটু বলুন না আমাদের কী কী সিমটম। আমি এর ভিতরে বলছি, গত বছর গড়িচেনে গিয়েছিলাম বললাম, তার আগের বছরও গড়িচেন 2023-এও গিয়েছিলাম, অরুণাচলের। একটা সদস্য আল্টিটিউড সিকনেস হয়েছিল, তো আল্টিটিউড সিকনেস হয়েছিল, এবার টিমে তো সবাই পয়সা দিয়ে যায়, এবার আমি বুঝলাম আর একজনকে নিচেই পাঠিয়ে দিলাম, সেটা সম্ভব হয় না সবসময়, কারণ আমি তো ডাক্তার নই, একদম কনফিডেন্টলি বলতে পারি না যে হ্যাঁ ওর আল্টিটিউড সিকনেস। তো শুনতে পেয়েছি যে ওর একটু আল্টিটিউড সিকনেস হয়েছে, কিছু সিমটম আছে। কি কি সিমটমস থাকে? প্রথম কথা, খেতে পারবে না সে, এটা হচ্ছে প্রথম সিমটম। তারপরে আরও অনেক আছে, ঘুমিয়ে পড়ে, হ্যাঁ, তার সেন্স কাজ করে না, এসব অনেক রয়েছে। তো আগের দিন একজন শেরপা অসুস্থ হয়েছিল, তাকে নিচেই নামাতে ও গিয়েছিল আর একজন মেম্বারকে সঙ্গে, তো নামিয়ে ফিরে এসেছি যখন, ওর নাকি একটু শ্বাসকষ্ট হয়েছে, একটু আসতে অসুবিধা হচ্ছিল, তো আমি জানতে পারিনি, আমাকে বলেনি। পরের দিন সকালে শুনছি ওর একটু মানে শরীরটা খারাপ, তা ওর সঙ্গে ওর একজন দিদি মতন ছিল, আমি ওকে বলছি কেমন আছে, বললো ঠিক আছে, আমি ওষুধ দিয়েছি, হোমিওপ্যাথি থাকে আমাদের, অ্যালোপ্যাথি ওষুধ থাকে, দিয়েছি, ভালো আছে। 10টা-11টার সময় একই কথা বলেছে, ভালো আছে। আর আমি ওদের থেকে অনেক বড়, তো আমি একটু আলাদা আলাদাই থাকি, আমার আলাদা তাঁবু থাকে, ওদের সঙ্গে অত আড্ডাও মারতে পারি না বা ইয়েও করি না। দুপুরবেলা আমি জিজ্ঞেস করেছি আমার
3জন মেম্বার ওপরে গিয়েছে, আমি একটু এগিয়ে গিয়েছি ওরা আসছে কিনা দেখতে। পেছনে কিছুক্ষণ পরে আর একটা মেম্বার আমার কাছে গিয়েছে, গিয়ে বলছে স্যার আপনি যান, আমি দেখছি ওরা আসুক। আমি তখন বললাম ও কেমন আছে? বললো স্যার ভালো না। আলাম ভালো না? আসলাম, এসে যে কোয়ার্টার মাস্টার মানে যে খাবার দাবারের দায়িত্ব থাকে বা রান্নার ইয়ে করে, একদম ওকে ডাকলাম, ডেকে বললাম যে ও খেয়েছে? বললো হ্যাঁ অল্প মতন খেয়েছে। তখন আবার ওর দিদিকে জিজ্ঞেস করলাম কেমন আছে? বললো স্যার ভাই ভালো আছে, আপনি একটু, তখন বাজে 3:15, আপনি ভাইকে বলুন একটু বাইরে বসতে, ভাই ঠিক হয়ে যাবে। আমি তখন বাস্ট করেছি যে তুমি সকাল থেকে বলে যাচ্ছ ভাই ভালো আছে, ভাই ভালো আছে, বলে আমি ওর তাঁবুতে গিয়েছি, উকি মেরে দেখি ও হয়ে শুয়ে আছে। আমি 3বার ডেকেছি ওকে, সাড়া দেয়নি। সঙ্গে সঙ্গে 2জন মেম্বার ছিল পাশে, ওরা ঘুরছিল, আমি এই 2জন আয়, ওরা ওকে ধরে নিয়ে আসে বাইরে, দাঁড় করায়, জুতোটা পরিয়ে দেয়, জামা প্যান্টটা পরেছিল, ওর সেন্স নেই, মুখটা বেঁকে গিয়েছে, ও কথা বলতে পারছে না, দাঁড়িয়ে আছে কিন্তু ইয়ে করতে পারছে না। আর দিদি বলছে যে ভাই ভালো আছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওকে বলি, ওদের 2জনকে ফ্ল্যাট, জায়গাটা অনেকটা ফ্ল্যাট, নদীর নালা ফালা আছে, প্রায় 16,000 ফিটের উচ্চতা বেস ক্যাম্পে। আমি তোরা ওকে নিয়ে হাঁট। এটা কয়েক সেকেন্ডের মধ্যে ওরা 2জন 2 দিকে কাঁধ দিয়ে ওকে নিয়ে হাঁটতে লেগে গেল। আমি ওর ওই দিদিটাকে বললাম তুমি রেডি হও। ও কাঁদছে তখন, সে যে ওই যে চলে যেতে হচ্ছে ভাইয়ের জন্য নয়, চলে যেতে হচ্ছে কাঁদছে, মানে কীরকম ডিফিকাল্টিস হয় মানে একজন লিডারের পক্ষে ডিসিশন নেওয়া। তো আমার কাছে তো ওসব ব্যাপার নয়, আমার তো ওর জান বাঁচানো আগে। প্রাণ তো সবার সঙ্গে আগে। একটা শেরপাকে বলি তুমি রেডি হও, আরও 2জন মেম্বারকে বলি তোরা রেডি হ। এমনি যেতে হবে না, তাঁবু লাগবে, স্টোভ নিতে হবে, তারপরে যে ড্রাই ফ্রুট নিতে হবে, এসব নিতে হবে, ওদের স্লিপিং ব্যাগ নিতে হবে, ওদের 2জনের স্লিপিং ব্যাগ নিতে হবে, যে খালি হাতে যাচ্ছে তো। নিয়ে ওকে বললাম, ওরা ততক্ষণে প্রায় 20-25 মিনিট দেখছি ওরা যাচ্ছে। এরা তারপরে যে রওনা হলো, ধরে যখন পরের ক্যাম্পে পৌঁছেছে তখন বাজে 6টা ফটা বেজে গেছে, প্রায় 2.5 ঘন্টা 3.25 ঘন্টা লেগেছে, টাইম লেগেছে ওকে নিয়ে নামতে, তো যেখানে ডাউন আছে ধরতে হয়েছে। 2000 ফিট মতন নামিয়েছে। ওখানে ওই দিরাংয়ের একটা ইনস্টিটিউট আছে মাউন্টেনিং, ওদের একটা বেস ক্যাম্প ওখানে হয়, ট্রেনিংয়ের বেস ক্যাম্প, ট্রেনিং এরিয়া ওটা। ওরা দেখতে পেয়েছে একটা নালা ক্রস করতে হয়, ওরা দেখতে পেয়েছে হেড টর্চের আলো, ওরা ওখান থেকে এসে ওদের নিয়ে গেছে, ওদের তাঁবুতে রেখেছে, গরম জল টল দিয়েছে, এরাও পৌঁছে গেছে। তখন 6:30 অন্ধকার হয়ে গেছে, 6:30 7টা। একটু সুস্থ হয়েছে ও। তারপরের দিন ওকে আর একটা শেরপাকে দিয়ে ওদের 2জনকে নিচে নামানো হয়েছে। পরের দিন ওরা রোড হেরে এসছে এবং সেখান থেকে গাড়ি কল করেছে, এবং মানুষজন তো নেই, আর্মির ক্যাম্প আছে ওখানে, আর্মি একটা হসপিটাল আছে, ছোট হসপিটালে পাঠিয়ে সঙ্গে সঙ্গে বলেছে যে পালমোনারি এডিমা হয়েছে, মানে বুকে জল জমে গিয়েছে। ও বলেছে কী হয়েছিল, যখন বলেছে না, সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছে, বলেছে গুড ডিসিশন, ডাক্তার বলেছে। ওকে ইঞ্জেকশন দিয়েছে। ওইখানে আমি যদি না নামাতাম, আরেকটু দেরি করতাম, অন্ধকারে তো নামাতে পারতাম না, ও এক্সপায়ার করে যেত, ওখানেই এক্সপায়ার করে যেত, কারণ তখন 3টে 3:30 সময় ওই অবস্থা। তারপরে ফিরে আসে, সুস্থ হয়ে যায়, ট্রিটমেন্ট করে। তার মানে ওই মুহূর্তে মানে কোন সময় কি সিদ্ধান্ত নিতে হবে, এটা সব থেকে বড় ব্যাপার। একদম, মানে পাহাড় কি ডিফিকাল্ট, মানে কি ডেঞ্জার, বিশেষ করে 10,000 11,000, আমরা কখনো কখনো শুনি সান্দাকফুতেও কেউ গিয়ে মারা গিয়েছে। 12,000 ফিটের ওপরে আমি এখন যেহেতু বয়স হয়েছে এত ভয়ে থাকি, কেউ যদি যায়, আগে বলি হ্যাঁ, যে ওই টিমের সব থেকে যে উইক মেম্বার তার ক্যাপাসিটি অনুযায়ী যাও, ছুটি দেখে নয়, ওই জায়গাকার ওয়েদার যদি ভালো থাকে তবে যাও। সবসময় মেম্বারদের বলি যে আগে কেউ খাচ্ছে কি না খেয়াল রাখা, কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আমি শুনেছিলাম দাদা মানে হ্যালুসিনেটও করতে শুরু করে মানুষ, সব অক্সিজেন কমের জন্য হয়, আর ঠিকভাবে অ্যাক্লিমেটাইজ না হয়, যেন কম অক্সিজেনের জন্য হুটোপাটা করে যদি চলে যায়। আমি 2021 গিয়েছিলাম রামজ্যাক বলে একটা পিকে, বেস ক্যাম্প 15,000 ফিটের উপরে, গাড়ি চলে যায়, আগে গাড়ি যেত না, এখন ওখানে পাস তৈরি হয়েছে সিঙ্কুলা, গাড়ি চলে যায়। তো আমার ঠিক নলেজ ছিল না হাইটগুলো। যখন মানালিতে পৌঁছেছি তখন আমাকে এক শেরপা বলছে যে এর এই উচ্চতা এর, আমি তখন বলছি আর ওটা তো 15,000 ফিট, আমার টিম মেম্বাররা গেলে অবশ্যই মানে অসুস্থ হয়ে যাবে। তো শেরপাদের তার আগে তো ওরা ক্লাইম্ব করে, ওদের বললাম 3জন শেরপা চলে যাবে, আমরা তার আগে গাড়ি থেকে নেমে পড়লাম। একটা ভালো ময়দান ছিল, সেখানে থাকলাম, রান্নাবান্না করলাম, তাঁবুটা লাগিয়ে খেলাম, এবং পরের দিন 10 কিলোমিটার আমরা রাস্তা হেঁটে গেলাম। এই যে হেঁটে গেলাম আমরা অ্যাক্লিমেটাইজ, আস্তে আস্তে গেলাম তো অ্যাক্লিমেটাইজ, তা না হলে আমি যদি ওই সরাসরি ওখানে যেতাম তাতে আমাদের কোনো মেম্বার, সবাই হয়তো হতো না, অ্যালটিটিউড সিকনেস হতো, ওই হ্যালুসিনেশন যেটা ঘুমিয়ে পড়া, বমি পাওয়া, খেতে না পাওয়া, এসব সিমটম হতো,
এবং বেশ তাকে যদি নিচেই নামানো না হতো তাহলে সে এক্সপায়ার করে যাবে। সেই জন্য মাউন্টেনে ক্লাইম্ব করতে গেলে হয় না, অনেক কিছু খেয়াল রাখতে হয়, অনেক কিছু। অ্যাভালাঞ্চের সামনেও তো পড়তে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাভালাঞ্চ তো সবথেকে বড় অ্যাভালাঞ্চে পড়েছি অন্নপূর্ণাতে। অন্নপূর্ণা হচ্ছে ডেডলিয়েস্ট মাউন্টেন বলে, মানে 100 জন ক্লাইম্ব করলে 32 থেকে 33 জন মারা যায়। এটা রেকর্ডে বলছে, গুগল সার্চ করলেও দেখা যাবে। সেই জন্যে যারা 14-8 হাজার মিটারে পিক আছে, যাদের সবগুলো করার ইচ্ছা থাকে, তারা শেষের দিকে রাখে অন্নপূর্ণা। যদি মরলাম তাহলে তো 13টা করে মরলাম। এইভাবে ভাবে প্যাশান তো আমার কী লাভ, আমাকে ওখানে কি পাই? আমার ক্লাইম্ব করার ইচ্ছা, মনের আনন্দের জন্য যাই। তো আমি তো জানি ডিফিকাল্টিস আছে, ডেঞ্জার আছে, নাও ফিরতে পারি। তো সেই জন্যে অন্নপূর্ণা এরকম ডেঞ্জার। আর কোনো পিকে এত ডেথ রেশিও এত বেশি নয়। K2 ডিফিকাল্ট, কাঞ্চনজঙ্ঘা ডিফিকাল্ট, অন্নপূর্ণা ডিফিকাল্ট, নাঙ্গা, এই 4টে মোড ডিফিকাল্ট। তার মধ্যে হচ্ছে ডেডলিয়েস্ট বলে হচ্ছে অন্নপূর্ণাকে। কিন্তু হাইটের দিক দিয়ে 8061 এরকম, অনেকটা কম অন্যান্যগুলোর তুলনায়, 10ম উচ্চতম। এই অন্নপূর্ণার সম্বন্ধে আগে অনেক শুনেছি। ওর একটা জায়গা আছে যেখান দিয়ে যেতেই হয়, অন্নপূর্ণার 1-এ, অন্নপূর্ণার 4টে পিক, অন্নপূর্ণা 1-এ যে একটা জায়গা দিয়ে যেখানটা অ্যাভালাঞ্চ আসছেই, মানে প্রত্যেককে ফেস করতে হয়। মানে এমন একটা জায়গা দিয়ে সেখানে চারিদিকে সেরাক বলে, সেরাক হচ্ছে মানে গ্লেসিয়ার, হ্যাঙ্গিং গ্লেসিয়ার, উপরে সব জমে আছে। এমন একটা জায়গা, একটা প্রদীপের মতো জায়গা, চারিদিক থেকে ওপরে পড়ছে আর নিচে এসে একটা জায়গা শেষ হচ্ছে। প্রদীপের মুখটা যদি হয়, ওই প্রদীপের মুখটা দিয়ে ক্রস করতে হবে সেই জায়গাটা, আর মাঝে মাঝে ওটা ভেঙে আসে। ওই জন্য সবাই চেষ্টা করে ভোরবেলা যখন শক্ত থাকে বরফগুলো তখন ক্রস করে। কিন্তু যেখানে ক্যাম্প সেখান থেকে বেরিয়ে যেতে টাইম লাগে। তো যখন এভারেস্ট ক্লাইম্ব করলাম, স্বপ্ন পূরণ হলো। তারপরে কোথায় যাব? এরপরে K2 ট্রাই নিলাম আমি। ওদের সঙ্গে যোগাযোগ করলাম, ওরা বললো যে পারমিশন নেপাল, পাকিস্তানও দেবে না, ভারত সরকারও যদি আমি ভিসার জন্য বলি আমাকে অ্যারেস্ট করবে। কারণ ওটা তো আমাদের দেশ, অফিসিয়ালি আমরা তো বলি পাক অকুপাইড কাশ্মীরে হচ্ছে। তো K2 যখন হবে না, কোথায় যাবো? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে, ওই বললাম চ্যালেঞ্জ না থাকলে যাই না। আরও অনেক 8000 মিটার আছে, হ্যাঁ আরও অনেক 8000 মিটার, কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব কঠিন ছিল। তাই বললাম আমি আর দেবাশিস যে গ্রেডের ক্লাইম্বার, আমাদের কাছে কিছু হ্যাঁ ডিফিকাল্টিস তো অবশ্যই ছিল, কষ্ট তো হয়েছেই, আনসার্টেনটির, কিন্তু ক্লাইম্ব করে ফিরলাম। এবার কোথায় যাব? চ্যালেঞ্জ তো ওই অন্নপূর্ণায় আসে। তো এবার গেলাম চল অন্নপূর্ণায়। আমরা যেহেতু 2 বছরের অভিজ্ঞতা দেখলাম, একটু দেরিতে বেরিয়েছিলাম আমরা এখান থেকে। বেস ক্যাম্প মানে কলকাতা থেকে বেরিয়েছিলাম একটু দেরিতে। বেস ক্যাম্পে পৌঁছে গেলাম এপ্রিলের 9 তারিখে। 9 তারিখে পৌঁছে যখন বেস ক্যাম্পে পৌঁছালাম, তখনই শুনি সামিট করতে বেরিয়েছে। আমাদের মন খারাপ হয়ে গেছে, ওরা সব ক্লাইম্ব করে চলে আসবে, রোপ টোপ খুলে নেবে, আমাদের আর ক্লাইম্ব হবে না। কিন্তু লাক ভালো, 2 দিন পরে ওরা ফিরে আসলো। ওয়েদার খারাপ হয়েছে, ওখান থেকে ফিরে বেস ক্যাম্পে চলে যায়। আমরা আশ্বস্ত হলাম খুব তাড়াতাড়ি। আমরা অ্যাক্লিমেটাইজ হওয়ার জন্যে 1 নম্বরে একদিন গেলাম, ফিরে আসলাম, আবার 2 দিন পরে আবার 2 নম্বরে গেলাম, ফিরে আসলাম। ফিরে এসে আবার ফাইনাল ক্লাইম্ব করতে গেলাম, সেটাও তাড়াতাড়ি, মানে এপ্রিলের মনে হয় 15-16 তারিখে আমরা বেরিয়ে গেলাম ফাইনাল ক্লাইম্ব করতে। তো ফাইনাল ক্লাইম্ব করতে যখন 2 নম্বর ক্যাম্পে গেছি, 2 নম্বর থেকে 3 নম্বরের মাঝেই হচ্ছে ওই জায়গাটা। আমাদের বলেছে তাড়াতাড়ি যেতে হবে সকালবেলা। তাড়াতাড়ি কি, অনেক আছে তো ক্লাইম্বার ছিল, প্রায় 30-35 জন ক্লাইম্বার ছিল। আমরা যাচ্ছি, যেতে যেতে 8টা-9টা, ওই জায়গাটা যখন পার হলাম তখন 7টা, 7:30, 8টা বেজে গিয়েছে। আমি আর দেবাশিস ক্লাইম্ব করছি, বাঁদিকে ওয়ালে উঠে গিয়েছি, ওপরে শেরপাড়া যাচ্ছে। হঠাৎ শুনি শেরপাড়া চিৎকার করছে ওপর থেকে। হ্যাঁ, ওপর থেকে প্রথমে বুঝতে পারছি, তারপরে আমি দেবাশিস দেখ, একদম মেঘের মতন কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে অ্যাভারেজ নেমে আসছে। এবং আওয়াজ তার সঙ্গে তো আছেই। মেঘ যেরকম হয় না গোল গোল গিয়ে, সেই রকম কুণ্ডলি পাকাতে পাকাতে সেই ইয়েগুলো, পরে এগুলো আমরা তুলতে পারিনি, নিচ থেকে কেউ তুলেছিল। পরে সেই মুভিগুলো বা ছবিগুলো পেয়েছিলাম, ওরা আমাদের মার্কিং করে করে দেখিয়েছিল যে আমরা কোথায় আছি। আমাদের জানি যে গেলাম, কিন্তু গেলাম মানে মরার ভয় নেই, ঠিক আছে। এসছি অ্যাভেলাঞ্চে পড়েছি। দেবাশিসকে বললাম, আমরা একটা স্লোপে ছিলাম, দেবাশিসকে বললাম, মাথায় হেলমেট পরেছিলাম আমরা ওই পিকে, যেহেতু হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা এভারেস্টে হেলমেট নেইনি আমরা, কিন্তু অন্নপূর্ণা আমরা হেলমেট নিয়ে গেছিলাম, হেলমেট পরেছিলাম যাতে অ্যাভালাঞ্চে মাথায় আঘাত না লাগে। আমি বললাম যে শুয়ে পড়, মানে দেয়ালে হেলান দিয়ে শুয়ে পড়লাম দুজনা। আমরা জানি যে ওর ভিতরে যদি একটা টুকরো থাকে ব্যাস একটা আঘাতেই, কিন্তু আমরা দড়িতে বাঁধা আছে, আমাদের ছিটকে ফেলবে না সেটা জানি।
দড়িতে আমরা জুমার লাগিয়ে আছি। আসলো, এসে নাকে মুখে সব ঢুকে গেল, গায়ে গলা এখানে ফাঁক ছিল, ভিতরে সব স্নো ঢুকে গেল, একটা ঝটকা মতন মারলো, আরেকটুখানি নড়ে গেলাম আমরা। মিনিট খানিক হবে, আস্তে আস্তে ক্রস করে বেরিয়ে গেল। ওটা বেরিয়ে গেল। তখন বুঝলাম পুরো পাউডার হয়ে গেছিল, এত উপর থেকে সের একটা ভাঙতে ভাঙতে পাথরে পাথরে ধাক্কা লাগতে লাগতে ফুল পাউডার হয়ে গেছে। আমরা সারভাইভ করে গেলাম। তারপরে গেলাম এবং ওপরে যখন গেলাম 3 নম্বর, এবং অন্নপূর্ণা শুধু অ্যাভালাঞ্চে নয়, ক্লাইম্বিংয়ের ডিফিকাল্টি খুব, মানে আইস ওয়াল ক্লাইম্ব করতে হবে, সব থেকে ডিফিকাল্ট আইস ওয়াল। এবং আইস ওয়ালে এরকম আড়াআড়ি যেতে হচ্ছে, পা রাখার জায়গা নেই, দড়ি হয়তো আছে, পা তো নেমে পড়বে, আড়াআড়ি যেতে হচ্ছে, ট্রাভার্স বলে এটাকে। এটা আর সোজা ক্লাইম্ব করা যায়, দড়ি লাগানো আছে, দড়ি ধরে জুমার একটা, এটা পাশে পাশে যেতে হবে, এটা এরমভাবে যেতে হচ্ছে, আরও ডিফিকাল্ট। পা দেওয়ার তো জায়গা নেই, স্নোর মধ্যে ক্র্যাম্পনে কোনো রকম, হ্যাঁ, তো খুব ডিফিকাল্ট। তো যখন 3 নম্বরে পৌঁছালাম, 3 নম্বর পৌঁছে আমাদের কিছু জিনিস ছিল, শেরপাড়া 2জন আবার ওই দাওয়া অংশ আর নিচ থেকে রেখে এসেছিল, আনতে গেল, মাঝ রাস্তায় একটু রেখে এসেছিল। হঠাৎ দেখি কান্নাকাটি, পাশে একটা আওয়াজ হয়েছে, পাশের টেন্ট থেকে কাঁদছে এক মহিলা। কেন? অ্যাভালাঞ্চ এসছে আবার ওখানে, ওদের তাঁবুর ওপরে অ্যাভালাঞ্চ পড়েছে, বিশাল বড় একটা চাঙড় ভেঙে, তার পাশে আইস ওয়াল ছিল, ভেঙে পড়েছে। তো দেবাশিস আর আমি, শেরপাড়াও নেই, স্নোফলও একটু হচ্ছে। তারপরে দেবাশিস বেরোলো, দেখলো, আমি দেখলাম যে ওদের মধ্যে পড়েছে, তাঁবুটা ভেঙে গিয়েছে, আঘাত লাগেনি, কিন্তু ওরা ভয়ে একদম হয়ে গেছে। তো তারপরে শেরপাড়া আসলো, ওর পাশে একটা ক্রিভাস ছিল, ওরা করলো কি, ওখান থেকে সব যতগুলো 3-4টে তাঁবু ছিল সব শিফট করে গেল। একটা বড় ফাটল ছিল, ফাটলের উল্টো দিকে চলে গেল ওরা, যাতে অ্যাভালাঞ্চ আর যদি আসে তাহলে আর ওদিকে যাবে না, ওই গর্তের মধ্যে আটকে যাবে। আমরা ওনা থাক, যা হবে দেখা যাবে, আমরা থেকে গেলাম। পরের দিন সকালবেলায় প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা জানতাম ওপরে 2জন ক্লাইম্বার আছে, 3জন, 2জন চাইনিজ, 1জন আমেরিকান ক্লাইম্বার আগের দিন গিয়েছে, ওরা ক্লাইম্ব করতে পারেনি কারণ স্নোফল হয়েছে, এটা ধারণা করেছিলাম। সকালবেলা আমরা প্রস্তুতি নিচ্ছি, যাব, এই উল্টো দিকের যারা এসেছিল সব কেউ রেডি হচ্ছে না, সব নিচে চলে যাবে ওই ভয়ে। আমরা বললাম আমরা যাবো, প্রচণ্ড স্নোফল ছিল, স্নো মার্চ করে আমরা গেলাম, ক্লাইম্ব করলাম, ওরা ফিরে গেল, আমরা ক্লাইম্ব করে যখন ফিরলাম, নামার সময় খুব অসুবিধা হয়েছিল, ওই ভার্টিক্যাল আইস যখন নামছি আইস দিয়ে খুব ডিফিকাল্ট হয়েছিল, একসময় ভেবেছিলাম পড়েই যাব। হ্যাঁ, যখন বেস ক্যাম্পে ফিরলাম, ওই ক্লাইম্বার যারা ছিল, একজন শুধু আমাদের সঙ্গে কথা বললো, বাকি কেউ কথা বললো না, রাগ হয়ে গেছে, এত ঈর্ষা, আমাদের সঙ্গে কেউ কথা বললো না। হ্যাঁ, আমরা 2 দিন আরও ছিলাম ওখানে, তারপরে নেমে আসছে। অন্নপূর্ণা মানে ক্লাইম্ব ভাবিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, অন্নপূর্ণা কিন্তু খুব রিস্কি পিক, ওই অ্যাভালাঞ্চেই পড়েছিলাম, এই জন্যেই অন্নপূর্ণাতে যায় না বেশি। হ্যাঁ, প্রত্যেক বছরই এইবারও 2জন শেরপা, এই সিজনেই 2জন শেরপা মারা গিয়েছে অ্যাভালাঞ্চে ওখানে অন্নপূর্ণায়। কিসের নেশা না দাদা, মানে এই যে মৃত্যু ভয়কে জয় করে এগিয়ে চলা, একদম চ্যালেঞ্জ আছে বলে তো জানো, কোন লেভেলে প্যাশন না হলে মানুষ পারবে এটা? এটা হচ্ছে মানে এক্সট্রিম। আর কোনো প্যাশনে, কোনো হবি, কোনো স্পোর্টস, এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস বলে, এইরকম লাইফ থ্রেটেনিং নয়, এটা ভয়ঙ্কর প্যাশন থাকলেই এটা পসিবল, নালে সম্ভব নয়। 2010 সালে আমি আর এভারেস্ট, দেবাশিস প্রথম সিভিলিয়ান বাঙালি হিসাবে ক্লাইম্ব করলাম এভারেস্ট। তারপরে 2021-22 পর্যন্ত আরও 23 জন ক্লাইম্ব করেছে, তার মধ্যে 10 জন নেই, হয় এভারেস্টে, না হলে কাঞ্চনজঙ্ঘায়, না হলে ধওলাগিরি, না হলে মাকালু চলে গেছে। চন্দাগাইন একজন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার নাম তো আসবে। মানে খুব রিস্ক মাউন্টেন। আপনার বাড়ি থেকে কি বলেন, মানে বৌদি কি বলেন? আমি খুব লাকি যে উল্টোটা, অন্যদের ডিসকারেজ করে অনেকের, আমার এনকারেজ করে। মারাত্মক মনের জোর দরকার, আপনার থেকে বেশি ওনার মনের জোর দরকার। অবশ্যই, ওই যে বললাম, আপনাকে ছাড়া এভাবে 2013-তে যখন আমি পড়েছিলাম, আমি বডি পড়ে থাকলো, আমার কি হতো, সাফার করতো ওই 2জনা, তাই না? আর বডি না হলে তো আমাদের এখানে নিয়ম হচ্ছে 7 বছর কোনো ক্লেম পায় না। নেপালে অবশ্য নয়, নেপালে ওরা ডেথ সার্টিফিকেট দিয়ে, ইন্ডিয়ায় হলে তো 7 বছর ক্লেম পাবে না, এখন হয়তো নিয়ম চেঞ্জ হয়েছে কিনা জানি না, আইন ফাইন। তো সাফার করতো ওরা, বাড়ির সাপোর্ট ছাড়া। আমার যদি বাড়িতে পিছুটান থাকে তাহলে আমি কি করে ক্লেম করব? উল্টোটা আমার বাড়িতে, আর তার সঙ্গে আমার ক্লাবটা যদি না থাকতো আমি জিরো। বসন্ত সিংহ রায়কে কেউ চিনতও না, আজকে এই পডকাস্টে বসে আমি বলারও সুযোগ পেতাম না। এত ভালো সব মেম্বাররা আছে, ডেডিকেটেড, মানে ডিভোটি মেম্বার, সবাই ক্লাইম্ব করে না,
আর তারপরে এখন হয়েছে কি, আমি যেহেতু থাকি, ওরাও খুব খুশি হয় যে বসন্ত সিংহ রায় ওদের টিমের লিডার বা ওদের ক্লাবের করে, সেটা একটা আলাদা তো বাড়ির প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। এভাবেই এগিয়ে যান দাদা, একটার পর একটা ক্লাইম করতে থাকুন, মানে আজকে 64, 74-এও যেন ক্লাইম করতে পারেন এই আশা রাখি। বলতে পারবো না, নেক্সট ইয়ারেই হয়তো আমি নাও পারতে পারি, কিন্তু এখনও আমি যেভাবে এক্সারসাইজ করি, যা করি, আমি এখনও ক্লাইম করতে পারবো এবং ইচ্ছা আছে। এখন অনেক পিক করা হয়নি, এই লাইফে শেষ হবে না, এখনও যেগুলো আছে চেষ্টা করব ক্লাইম করা। এই যেমন বললাম, এবার মাউন্ট গেয়া যাচ্ছি এই 28শে জুন, যদি মিনিস্ট্রি অফ ডিফেন্সের পারমিশনটা পেয়ে যায় তাহলে ওটা আর একটা অ্যাচিভমেন্ট হবে, মানে গ্যায়ের একটা অন্য আকর্ষণ। আজকে নয়, সেই 98, 99 থেকে গ্যায়ের সম্বন্ধে শুনে আসছি, তো এইবার সুযোগটা আসছে, দেখা যাক। আমরাও সেই আশাতেই থাকবো দাদা, সফল হয়ে আসুন। অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। না না, অবশ্য আমি এরকমভাবে কখনো আমি জানি না, জানতামই না পডকাস্ট কি। আমি জিজ্ঞেস করেছি, আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, তারপরে উনি যেটা পাঠালেন, অর্কবাবু যেটা পাঠালেন, সেটা দেখলাম, তখন বুঝলাম আচ্ছা এটা হচ্ছে পডকাস্ট। কারণ আমি ওই আগে যেটা বললাম, আমি আমার জগৎ নিয়েই থাকি। হ্যাঁ, অবশ্যই এটাও ঠিক, অন্যদেরও শোনা উচিত। এই যে এক্সপেরিয়েন্সগুলো শোনার জন্য মানুষেরা বসে থাকেন, অপেক্ষা করেন, সবাই তো যেতে পারে না, হ্যাঁ, ওসব জায়গায়। ঠিক আছে, খুব ভালো লাগলো আমারও। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ।